হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে এবারে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। ঠিক আছে। সো আমি এখানেই আছি, বুঝতে না পারলে বলবে, ঠিক আছে? কোথায়? ওকে, সো ফার্স্ট অফ অল থাকছে হচ্ছে একটা ক্লায়েন্ট। ক্লায়েন্ট আর সার্ভার আর্কিটেকচারের মধ্যে দুটো জিনিস তো কমন, সবাই জানো। একটা হচ্ছে ক্লায়েন্ট থাকবে বা মাল্টিপল ক্লায়েন্ট হতে পারে, বাট সার্ভার থাকবে একটাই, ঠিক আছে? মানে কোনো পার্টিকুলার একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো সার্ভার কি করে? সার্ভার আমাদের কিছু সার্ভিস প্রোভাইড করে। আর ক্লায়েন্ট কি করে? ক্লায়েন্ট কিছু রিকোয়েস্ট পাঠায়, সে তার সেটার রেসপেক্টে সার্ভার কিছু আমাদের সার্ভিস প্রোভাইড করে, রাইট? তো সিম্পল ভাবে ভাবো জিনিসটাকে, বেশি থিওরিটিক্যালি ভাবা দরকার নেই। ক্লায়েন্ট কিছু রিকোয়েস্ট পাঠাবে, ঠিক আছে? সার্ভার সেটাকে হ্যান্ডেল করবে। সার্ভারের মধ্যে কিছু হ্যান্ডেলার থাকবে। হ্যান্ডেলারটা কি সেটা তুমি আসছি, বাট সেটা সার্ভার হ্যান্ডেল করবে। আফটার দ্যাট সার্ভার কিছু রেসপন্স দেবে ক্লায়েন্টকে। সো অল অ্যাবাউট রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, রাইট? তো সেম ব্যাপার, ক্লায়েন্ট কিছু রিকোয়েস্ট পাঠাচ্ছে, সার্ভার রেসপন্স দিচ্ছে। এবার ক্লায়েন্ট সাইডেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে, সার্ভার সাইডেরও একটা ল্যাঙ্গুয়েজ আছে। ক্লায়েন্ট সাইডে যেটা আমরা ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, আমরা একটা গুগল ক্রমে যদি কোনো একটা ওয়েবসাইট খুলি, সেই ওয়েবসাইটে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এখানে বাটন আছে অনেক, কোনো টেক্সট বক্স আছে, কোনো ফর্ম আছে, যে ইন্টারফেসটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট বা ক্লায়েন্ট সাইট অ্যাপ্লিকেশন বলতে পারো, বা ক্লায়েন্ট সাইট ভিউ বলতে পারো, ঠিক আছে? এবার সেখান থেকে আমরা কি করছি? কোনো বাটনে ক্লিক করছি। বাটনে ক্লিক করার পরই দেখতে পাচ্ছি আমরা, ধরো একটা কোনো রেজিস্ট্রেশন ফর্ম আছে, তুমি কি করলে? তোমার ডিটেলস গুলো দিলে, দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করলে, তো তোমার কি হয়ে গেল? তোমার ওটা, তুমি যাবে একটা মেসেজ পেয়ে গেলে বা একটা পপ আপ পেয়ে গেলে, ক্লায়েন্ট সাইডেই কিন্তু পেলে, ঠিক আছে? তোমরা দেখতেও পাচ্ছ না যে সার্ভার সাইডে কি হচ্ছে, তোমরা ক্লায়েন্ট সাইডে একটা পপ আপ মেসেজ পেলে যে ইওর ডিটেলস ইজ সাকসেসফুলি রেজিস্টার্ড, বা রাদার দেন অন্য কোনো মেসেজ পেলে, ঠিক আছে? বাট কোনো মেসেজ তো পাও যে সাকসেসফুলি রেজিস্টার বা সামথিং। তো সেটা কিভাবে হচ্ছে? তার মানে কি, যখনই তুমি ক্লায়েন্ট সাইড থেকে বাটনটায় ক্লিক করছো, সেই রিকোয়েস্টটা কোথায় যাচ্ছে? সেই রিকোয়েস্টটা যাচ্ছে সার্ভারে। সার্ভার কি করছে? সেই রিকোয়েস্টগুলোকে, সেই রিকোয়েস্টের ডেটাগুলোকে, মানে যে তুমি যে যে ইনফরমেশনগুলো পাঠালে উইথ হেল্প অফ ফর্ম, সেই ডেটাগুলোকে এখানে কি করছে? প্রসেসিং করছে। এবার সেই ডেটাগুলোকে যদি কিছু চেঞ্জ করার থাকে, লাইক তোমার ধরো কোনো জায়গায় একটা রিকোয়ারমেন্ট আছে যে ডেটাগুলোকে তোমাকে সবকিছু আপার কেসেই তোমাকে রাখতে হবে, ধরো তুমি তো লোয়ার কেসে দিয়েছো, ঠিক আছে? এবার তাহলে তোমার সেই আপার কেসে কনভার্সনটা কে করবে? বাই মানে কার থ্রু তুমি করবে? সেটা তোমাকে সার্ভার সাইড প্রোভাইড করবে। কিছু কিছু ইনবিল্ট ফাংশনস আছে, সেই ফাংশনের থ্রুতে তুমি কি করলে, হোয়াট এভার ডেটা ইজ কেম ফ্রম ক্লায়েন্ট সাইড, সেটা কি হবে? সেটাকে তুমি আপার কেসে কনভার্ট করলে, করে সেটা তুমি সামহার কোথাও স্টোর করলে। এবার সেই স্টোরিংটা মানে ক্লায়েন্ট টু ডিরেক্ট, এবার স্টোর কোথায় করবো? তার জন্য আমার একটা স্টোরেজ দরকার, ঠিক আছে? তো সেই স্টোরেজটা আমাকে কে প্রোভাইড করে? বাই দ্য হেল্প অফ ডেটাবেস আমরা কি করতে পারি? সেই ডেটাগুলোকে স্টোর করতে পারি কোথাও। এবার ডেটাবেস অনেক ধরনের আছে, তোমরা পড়ে এসছো হয়তো, ডিবিএমএস, মাই এসকিউএল, পোস্টগ্রেস এসকিউএল, অনেক ধরনের ডেটাবেস আছে, ঠিক আছে? আমরা যেটা ইউজ করবো বাই ডিফল্ট পিএইচপিতে, সেটা হচ্ছে মাই এসকিউএল। সো ডেটাবেসেরও একটা আলাদা সার্ভার হয়, ঠিক আছে? ধরো এটা আমার ডিবি, সেটা সেম সার্ভারেও থাকতে পারে, ডিফারেন্ট সার্ভারও থাকতে পারে, আমি ধরলাম আলাদা সার্ভার। তো আমার যখনই কোনো রিকোয়েস্টের মধ্যে, মানে যখনই আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখনই কি হচ্ছে? রিকোয়েস্টের মধ্যেই কিন্তু আমার ওই ফর্মে ডেটাগুলো আছে, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এবার সেই ডেটাগুলো আমার সার্ভারে এলো, সার্ভার কিছু প্রসেসিং করলো, ঠিক আছে? তারপর কি করলো? বাই দ্য হেল্প অফ সেই সার্ভার সাইডের মাধ্যমেই কি করলো? সে ডেটাবেসে ডেটাগুলোকে পাঠিয়ে দিল, ঠিক আছে? পাঠিয়ে দেওয়ার পর এখান থেকে একটা রিটার্ন, এখান থেকে যখনই ডেটাবেসে কিছু পাঠাবে, হয়তো তুমি, এবার পুরোটাই ডিপেন্ড করছে তোমার ডেভেলপমেন্টের উপর। তুমি ধরো ডেভেলপ করলে এরকম হবে, যদি সাকসেসফুলি রেজিস্টার হয়ে যায়, তাহলে আমাকে ওর ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। তোমরা জানো বুলিয়ান ভ্যালু, যে তোমরা সেইভাবে এখানে ফাংশনটা ডেভেলপ করলে। তো এখানে যখনই আমার ট্রু ভ্যালু চলে এলো, তখনই কি হয়, কি জানলো? যে সার্ভার জানলো যে আমি সাকসেসফুলি রেজিস্টার করে দিয়েছি ডেটাবেসে। তখনই ও কি করবে?
তখনই ও কি বললো, আর যদি ফার্দার কোনো প্রসেসিং করা না থাকে, সবকিছু কিন্তু অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট, ঠিক আছে, আমার আর রিকোয়ারমেন্ট এখানে কিছু নেই, আমি চাই রেজিস্টার করলে আমার কাছে একটা মেসেজ চলে যাক। তো তখনই কি হবে, সার্ভার সাইড থেকে একটা মেসেজও তুমি এখানে সেট করে দিলে, যদি সাকসেসফুলি যদি যদি ইফ যদি রেসপন্স মানে ফ্রম রেসপন্স টু ডেটাবেস ইকুয়াল টু যদি ট্রু হয়, তাহলে আমার মেসেজ যেটা যাবে সেটা হচ্ছে সাকসেসফুলি রেজিস্টার্ড। তুমি এখানে সব কিছু সেট করে দিলে, তখনই কি হয়ে গেল, তুমি সেইটা পাঠিয়ে দিলে রেসপন্সের মাধ্যমে ক্লায়েন্ট সাইডে। আর ক্লায়েন্ট সাইডে তুমি একটা ডিজাইন করেই রেখেছো সেই রেসপন্সটাকে শো করানোর জন্য, একটা পপ আপ বানিয়ে রেখেছো। তো সেই রেসপন্সটা কি হলো, আমার এই ক্লায়েন্ট সাইডে শো হয়ে গেল। ঠিক আছে, বোঝা গেল তো দূর কিভাবে কাজ করে একটা পিএইচপি। হ্যাঁ, এবার এখানে পিএইচপির মানে পিএইচপির এখানে এক্সিস্টেন্সটা কোথায়? পিএইচপির এক্সিস্টেন্সটাই সার্ভার সাইড। তাহলে পিএইচপি কি? পিএইচপি হচ্ছে একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, এই যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো, এই যে সমস্ত ডেটাগুলো পাঠালে, সেই ডেটাগুলো সার্ভার বুঝবে কি করে? তার জন্য আমার একটা ল্যাঙ্গুয়েজ দরকার, যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি সেই সার্ভারের মধ্যে ডেটাগুলোকে প্রসেসিং করতে পারবো। তো সেই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমাদের পিএইচপি। এছাড়া অনেক ল্যাঙ্গুয়েজ আছে, জাভা দিয়ে করলে সাবলেট জেএসপি আছে, পাইথনে জ্যাঙ্গো আছে। জ্যাঙ্গো এটা একটা ফ্রেমওয়ার্ক, বাট নর্মালি পাইথনে রকম করে করা যায় না। তো বিভিন্ন ধরনের সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আছে। তো তার মধ্যে ওয়ান অফ দ্য হচ্ছে পিএইচপি। এছাড়া এএসপি ডট নেট আছে, যেটা তোমাদের একটা দেখছিলাম সিলেবাসে ডিফারেন্সও দিয়েছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এএসপি ডট নেট অ্যান্ড পিএইচপি। সো এরকম অনেকগুলো আমাদের সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে, যে কি করে না আমাদের ক্লায়েন্টের সমস্ত ডেটাগুলোকে সার্ভার সাইডে প্রসেসিং করে, অ্যান্ড অলসো আমাদের সেই ডেটাগুলোকে ডেটাবেসে সেভ করতে হেল্প করে। ঠিক আছে, তো পিএইচপি হচ্ছে নাথিং বাট আ সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর আমরা এই এইচটিএমএল এর যে কথাটা বললাম, এই যে ফ্রন্ট এন্ডের যে ডিজাইনটা, মানে এই যে একটা বাটন বানানো, একটা ফর্ম ফিল্ড বানানো, সেইগুলো আমরা কিসের মাধ্যমে করছি? সেইগুলো আমরা করছি রাদার দ্যান এইচটিএমএল এর মাধ্যমে। এবার যদি তার উপরে কিছু ডিজাইন করতে চাও, তোমরা জানো সিএসএস অ্যাপ্লাই করতে পারো, বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করতে পারো, ইভেন আরো লটস অফ ফ্রেমওয়ার্ক এখন চলে এসছে ফর ক্লায়েন্ট সাইড অ্যান্ড ফর সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইডের জন্য অনেক আছে, অ্যাঙ্গুলার আছে, রিয়াক্ট আছে, ভিউ জেএস আছে। সার্ভার সাইডের জন্য তুমি যদি জাভার প্রসপেক্টিভে যাও, তোমার আছে হচ্ছে স্প্রিং বুট আছে, বা স্প্রিং বলতে পারো, স্প্রিং আছে, স্প্রিং এমবিসি যেটাকে বলে। পিএইচপির জন্য লারাভেল আছে, তোমাদের যেটা সিলেবাসে দেখছিলাম কোডিগনেটর আছে। ঠিক আছে, কোডিগনেটর হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেটা কি করে, ফ্রেমওয়ার্ক কি করে, আমাদের কোডগুলোকে অনেক রিডিউস করে দেয়, অনেক কিছু বয়লার প্লেট কোড দিয়ে দেয়। তো কি হয়, যার মেন মানে অনলি মোটিভ থাকে জাস্ট হোয়াট টু ডু, তোমাকে যেটা করতে হবে তুমি সেটাই করো, তুমি অল অ্যাবাউট কনফিগারেশনের দিকে তোমাকে নজর রাখতে হবে না। তাহলে কি হবে, আমাদের কোড অনেক কমে যাচ্ছে। আর এখন যদি আমরা নর্মাল পিএইচপিতে কোড করি, আমাদের অনেক কিছু ম্যানুয়ালি কনফিগারেশন করতে হবে, ডেটাবেস কনফিগারেশন করতে হবে, আরও রাদার দ্যান অন্য যে কনফিগারেশনগুলো দরকার সেগুলো করতে হবে। বাট তুমি যদি একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে কোনো কিছু ডেভেলপ করো না, সেখানে অনেক কোড কমে যাবে। শুধু ফোকাস করতে হবে তুমি কি ডেভেলপ করতে চাইছো, তোমার মেন বিজনেস লজিক কি। খুব মিনিমাম কনফিগারেশন করতে হয় সেক্ষেত্রে। ঠিক আছে, সেগুলো পরে জানবে, বাট আমি ওভারভিউটা জাস্ট বললাম। এইভাবে কিন্তু আমাদের নর্মালি একটা ক্লায়েন্ট অ্যান্ড সার্ভারের মধ্যে প্র্যাকটিক্যালি, ঠিক আছে, আমি নট থিওরিটিক্যালি যাচ্ছি, প্র্যাকটিক্যালি কীভাবে একটা পিএইচপির সাথে তুমি একটা এইচটিএমএল লিঙ্ক আপ করে কাজ চলছে, সেটা হচ্ছে এইভাবে চলছে। ওকে, সো এখানে এমন একটা একটা ক্লায়েন্ট আছে, এরকম মোর দ্যান ওয়ান ক্লায়েন্ট থাকতে পারে, সেও রিকোয়েস্ট পাঠাতে পারে অ্যাট দ্য সেম টাইম। তোমরা সবাই ডিবিএমএস পড়েছো তো? হ্যাঁ স্যার। ওকে, তোমরা ওখানে ট্রানজাকশনাল বলে একটা টার্ম শুনেছো? ট্রানজাকশন। হ্যাঁ হ্যাঁ, কমিট রোলব্যাক সেভ পয়েন্ট এরকম ছিল। হ্যাঁ, ট্রানজাকশনের কাজ কি? ধরো ট্রানজাকশনের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমরা কেউ জানো, যে কখন ট্রানজাকশনের মানে ট্রানজাকশনাল, যে তোমরা ওই রিড রাইট, এই ট্রানজাকশনালটা কখন কখন অকার করে, কোন সিচুয়েশনে অকার করে, রিয়েল লাইফ কোন একটা এক্সাম্পল পেয়েছো? ওকে, পেমেন্ট গেটওয়ে, হ্যাঁ হতে পারে। হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ বলো। এই ক্লাসটা রেকর্ড হচ্ছে তো, আমি বাইরে আছি তো, ঠিকঠাক করে হ্যাঁ, প্রপারলি শুনতে রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে তো প্লেস। হ্যাঁ, তো আরো একটা এক্সাম্পল যেটা তোমরা শুনেছো হয়তো বা দেখেছো, তোমরা যখন আইআরসিটিসির ওয়েবসাইটে টিকিট বুক করতে যাও, ঠিক আছে, ধরো তোমার কাছে, আমি সিচুয়েশনটা বলছি, ধরো তোমার কাছে দুটো টিকিট বাকি আছে, সরো একটাই টিকিট বাকি আছে, ঠিক আছে, কোনো একটা জায়গায় যাবে, কোনো একটা ডেস্টিনেশনে যাবে, সেখানকার জন্য একটাই টিকিট লেফট আছে। আর অ্যাট দ্য সেম টাইম তুমিও বুক করছো, আমিও বুক করছি, আর অ্যাট দ্য সেম টাইম আমরা দুজনেই বুকে ক্লিক করলাম। তাহলে কারটা বুক হবে আর কারটা ওয়েটিং লিস্টে যাবে, কি করে বুঝবে? বোঝা গেল তো সিচুয়েশনটা?
একটাই টিকিট লেফট আছে, অ্যাট দ্য সেম টাইম তুমিও বুক করছো আমিও বুক করছি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা সেম তোমার বুকিং বাটনটায় হিট করেছি, তো কারটা বুক হবে, তোমারটা বুক হবে না আমারটা বুক হবে। সো সেই যে প্রবলেমগুলো কিভাবে মানে সলিউশন করা হয়, ওই ট্রানজাকশনাল স্টেটে সলিউশন করা হয়। তো সেইগুলো হচ্ছে আমার সেগুলো তো আমাদের ফোকাসও করতে হবে না, সেগুলো জাস্ট যারা ডেটাবেস ডেভেলপমেন্ট নিয়ে পড়বে তাদের হয়তো সেগুলো মাথায় রাখতে হবে, বাট আমরা তো জাস্ট অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছি, মানে নেটওয়ার্ক লেয়ারগুলো তোমরা তো পড়েছো, আমরা তো অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করছি। সো আমাদের কাজ হচ্ছে জাস্ট ডেভেলপ করা, জাস্ট সিকিউরিটি প্রোভাইড করা, ঠিক আছে? তো এবার জাস্ট আমরা কি করবো, ডেটাবেসে পাঠিয়ে দেবো, কিভাবে ও ডেটাবেসে স্টোর করবে সেটা হচ্ছে ডেটাবেসের কাজ। বাট আমি জাস্ট এক্সাম্পলটা এখানে দিলাম যে এইভাবে কিন্তু টোটালটা আমাদের কাজ করে। বলো, এতদূর কারো কিছু প্রবলেম থাকলে বলো আগে। বোঝা গেল? হ্যাঁ দাদা। সবাই বলো, বাকিরা। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে, সো মিনিট। ওকে, সো নাও এটা গেল আমার ডিজাইন পার্সপেক্টিভ, কিভাবে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার কাজ করে। তারপর হচ্ছে ওভারভিউ দিচ্ছি এটা পিএইচপি। তো পিএইচপির ফুল ফর্ম আশা করি সবাই জানো, হাইপারটেক্সট প্রি প্রসেসর, রাইট? তো বলেই দিলাম পিএইচপি কি, পিএইচপি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা এটাই জাস্ট বুঝবে, বাট এটাকে তোমার একটু গার্নিশিং করতে হবে যখন তোমরা লিখবে পরীক্ষায়, ঠিক আছে? তার জন্য তোমাদের আমি কিছু মেটেরিয়াল দিয়ে দেবো, সেখান থেকে পড়বে, সেখান থেকে পড়ে জাস্ট লিখবে। তো বাট জিনিসটা বোঝো যে পিএইচপি কি জাস্ট নর্মাল একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এবার এটাকে তোমাদের ভালোভাবে লিখতে হবে, যে তোমরা নর্মালি যদি লিখে যাও যে পিএইচপি যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তো তোমরা ফুল নাম্বার পাবে না সেটাতে। তো আরো 2-3টে পয়েন্ট অ্যাড করে লিখলে তো তখন সেটা মানে বুঝতেই পারছো, তোমাদের খাতা দেখা অনুযায়ী আমি বলছি স্যারেদের। তো সেটাই তো, পিএইচপি হচ্ছে কি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কি করছে ওয়েব ডেভেলপমেন্ট করতে হেল্প করে, অ্যান্ড এটা হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স বলতে পারো, ঠিক আছে? অ্যান্ড খুব পাওয়ারফুল টুল ফর মেকিং দ্য ডাইনামিক অ্যান্ড ইন্টারেক্টিভ ওয়েব পেজ। ওকে, আমরা কিন্তু ডাইনামিক টার্মটা ইউজ করলাম, তার আগে কিন্তু আমরা স্ট্যাটিক টার্ম ইউজ করিনি। আমি আসবো দুটো, স্ট্যাটিক আর ডাইনামিকের মধ্যে ডিফারেন্স। বাট পিএইচপি হচ্ছে কি করে, আমাদের ডাইনামিক কন্টেন্ট জেনারেট করে, অ্যান্ড এটা হচ্ছে একদম ফ্রি, ঠিক আছে? অ্যান্ড আর কি এটা মাইক্রোসফট এএসপি ডট নেট যেরকম আছে সেই রকমই, মানে বলতে পারো একটা অ্যাপ্লিকেশন, বা অ্যাপ্লিকেশন নয়, একটা ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, যেটা পিএইচপি করার জন্য তোমাদের মেন যেটা লাগবে সেটা হচ্ছে জ্যাম সার্ভার। সবাই কিন্তু মেশিনে জ্যাম সার্ভার ইনস্টল করে নেবে। ওকে, জ্যাম কি? জ্যাম হচ্ছে আমাদের একটা লোকাল সার্ভার, ঠিক আছে? আমরা কি বললাম, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছি বা সার্ভার সাইড কোড করছি। তো আমরা সার্ভার পাবো কোথা থেকে, যে আমি সার্ভারের মধ্যে কোড করব? আমাদের তো একটা সার্ভার দরকার। তো আমরা এখন সার্ভার কিনতেও পারবো না, কেন? আমরা শিখছি, শিখতে গেলে আমরা কেন পয়সা ওয়েস্ট করব? আমরা চেষ্টা করবো যে আমাদের লোকাল সার্ভিস প্রোভাইড করে এরকম একটা সার্ভার, যেটা আমরা আমাদের মেশিনেই ইনস্টল করতে পারবো, সেটা হচ্ছে জ্যাম্প। জ্যাম্প কি করবে, আমাদের মেশিনে যদি আমি ইনস্টল করি জ্যাম্প আমাদের একটা লোকাল সার্ভারের একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করবে। ওকে, সো আমরা সেই লোকাল সার্ভারের মধ্যে আমাদের সার্ভার সাইড কোডগুলোকে রাখতে পারবো, অ্যান্ড সেগুলোকে এক্সিকিউট করতে পারবো। বিকজ আমরা তো সেগুলোকে এক্সিকিউট করলে তবেই তো বুঝতে পারবো, সেগুলোকে রান করালে তবেই তো বুঝতে পারবো যে আমরা ঠিকঠাক কোড লিখছি কি লিখছি না। সো আমাদের সেটা দেখার দরকার। আমরা সেটা রান করে আমাদের এনভায়রনমেন্টটা কি হবে, আমাদের ব্রাউজার, অর্থাৎ ক্লায়েন্ট হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। ওকে, ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন। সো আমরা যাই কোড করবো না কেন, আমরা ওই সার্ভারের মধ্যে করবো। জ্যাম্প সার্ভারটা ইনস্টল করার পর দেখবে জ্যাম্পের মধ্যে একটা htdocs বলে ফোল্ডার থাকে। দিস ইজ দ্য রুট অফ দ্য সার্ভার। ওকে, বিভিন্ন সার্ভারে বিভিন্ন ধরনের রুট হয়, তো জ্যাম্প সার্ভারের রুট হচ্ছে htdocs। সো যাই কোড করবে না কেন পিএইচপি, সেটা কোথায় রাখবো, আমরা htdocs এর মধ্যে রাখবো। বিকজ htdocs পর্যন্তই হচ্ছে লোকাল। তোমরা হয়তো নেটওয়ার্কে শুনেছো 127.0.0.1, দিস আইপি অ্যাড্রেস ইজ ইউজ ফর লুকব্যাক অ্যাড্রেস, রাইট? তো সেটাই হচ্ছে আমাদের লোকাল হোস্ট, অর্থাৎ লোকাল মেশিনের আমাদের আইপি অ্যাড্রেস প্রোভাইড করে। ওকে, সো আমরা লোকাল হোস্টও লিখতে পারি আর আমরা আইপিটাও লিখতে পারি। এই ডিফারেন্সগুলো তো জানো, যে লোকাল হোস্ট না লিখে আইপি লিখলে কি হবে, বা আইপি লিখলেও কি সেটা খুলবে কিনা, এই ডিফারেন্সগুলো জানো তো? মানে আমি তুমি ধরো google.com খুলছো, তো google.comটা তুমি যদি গুগলের আইপি জানো, তুমি আইপি দিয়েও কিন্তু খুলতে পারবে। ধরো সাপোজ গুগলের আইপি ধরো আমি ধরে নিলাম এইটাই আইপি কিনা আমি জানি না, ধরো 192.168.75.72, এটা যদি গুগল .com এর আইডি হয়, মানে আইপি হয়,
তো আমরা যদি Google/mail খুলি, আমরা এরকম করতে পারি যে google.com/mail, এটা লেখাও যা। আর এই আইপিটা যদি ইনস্টেড অফ দ্যাট আমি যদি এই আইপিটা লিখে যদি মেল লিখি, সেটা লেখাও তাই। জানো তো এটা? হ্যাঁ দাদা। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু জেনে রাখা দরকার ফর মানে ছোটখাটো ব্যাপারের জন্য, ঠিক আছে? তো আমরা যদি এখানে লোকাল হোস্ট লিখে /something লিখে এটা লেখাও যা, আর 127.0.0.1 লেখাও তা। ইভেন তুমি যদি তোমার মেশিনের আইপি চেক করো, ধরো তোমার মেশিনের আইপি কি করে চেক করবে জানো? মেশিনের আইপি কিভাবে চেক করতে হয়? কেউ জানো? আইপি কনফিগ, ঠিক আছে? আইপি কনফিগ দিলে, তো আইপি কনফিগ দিয়ে তোমরা এখানে দেখতে পাবে আমার যেহেতু ওয়্যারলেস মানে ওয়াইফাইতে কানেক্ট আছে, তো আমার এখানে দেখাচ্ছে 192.168.10.14। তো এটাই তোমার লোকাল মেশিন। তো তোমার লোকাল মেশিনে বাই ডিফল্ট আইপি এটাই হয়ে যাবে। আর তোমরা ইভেন এটাও করতে পারবে 192.168. কি দেখলাম 10.14, ঠিক আছে? তো তোমরা এটা লেখাও তাই ফর ইয়োর লোকাল মেশিন অনলি। ওকে, সো বিভিন্ন রকম ভাবেই তুমি করতে পারো। ওকে, অ্যান্ড আরেকটা যেটা দরকার সেটা হচ্ছে ডেটাবেসের জন্য আমরা কোথায় পাবো? তোমাকে বলছিলাম যে ফার্স্টেই বললাম যে ডেটাবেসটা আমাদের সেম সার্ভারের মধ্যেও থাকতে পারে, ডিফারেন্ট সার্ভারের মধ্যেও থাকতে পারে, বাট আমাদের জ্যাম্প লোকাল সার্ভার কি করে পুরোটাই প্রোভাইড করে দেয়, ঠিক আছে? জ্যাম্প সার্ভার আমাদের সার্ভিসও প্রোভাইড করছে, অ্যাজ ওয়েল অ্যাজ MySQL সার্ভিসও প্রোভাইড করে, যেখানে আমাদের আলাদা করে ডেটাবেসের জন্য কোনো সার্ভার ইনস্টল করতে হবে না। আমরা PHP MySQL এর মধ্যে মানে PHP MyAdmin বলে একটা পোর্শনস আছে জ্যাম্পের মধ্যে, MySQL সার্ভারটাকে অন করলে আমরা কি করতে পারবো? MySQL এর ফ্যাসিলিটিসগুলোকে ইউজ করতে পারবো। ওকে, সো বাই ডিফল্ট আমরা যে সার্ভারটা অন করি মানে জ্যাম্প যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে অ্যাপাচে সার্ভার। ওকে, বিভিন্ন ধরনের সার্ভার আছে, অ্যাপাচে আছে, টমক্যাট আছে, গ্লাসফিশ আছে, ফাইলজিলা আছে। ফাইলজিলা ফর ফাইল শেয়ারিং। ওকে, আর টমক্যাট অ্যান্ড অ্যাপাচে এইগুলো হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট, অর্থাৎ ওয়েব কন্টেনার হিসেবে কাজ করে। বাট অ্যাপাচে ইউজ ফর পিএইচপি অ্যান্ড টমক্যাট ইউজ করা হয় মেনলি জাভা ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সাবলেট জেএসপি কোড করতে গেলে আমাদের টমক্যাট সার্ভার লাগবে, সেখানে কিন্তু আমরা অ্যাপাচে সার্ভারের মধ্যে কোড করতে পারবো না, ঠিক আছে? সো আমরা এখানে কি করবো, আমি জ্যাম্পটা একটু খুলে দেখাচ্ছি জ্যাম্পের ইন্টারফেসটা কিরকম হয়। জ্যাম JAM তো? XAMMP, ঠিক আছে? XAMPP না পেলে আমাকে বলবে, আমি লিংক পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে আমি দেখতে পাচ্ছি কি কি আছে, অ্যাপাচে আছে, MySQL আছে, ফাইলজিলা আছে, মার্কারি আছে, টমক্যাট আছে। তো আমাদের কোন দুটো লাগবে? আমাদের শুধুমাত্র এই দুটো লাগবে, অ্যাপাচে অ্যান্ড MySQL। অ্যাপাচে আমাদের PHP সার্ভিস প্রোভাইড করবে, আর যদি আমরা ডেটাবেস রিলেটেড স্টাফ করতে চাই তখন আমাদের MySQLটা অন করতে হবে, ঠিক আছে? আর এটা যেখানে ইনস্টল হবে, আমি বলছিলাম রুটটা htdocs ফোল্ডারটা কোথায় খুঁজে পাবে? তো তোমরা ধরো সি ড্রাইভের মধ্যে ইনস্টল করেছো, তো তোমরা তোমাদের সি ড্রাইভে যাবে। ওকে, অ্যান্ড সি ড্রাইভের মধ্যে দেখবে জ্যাম্প বলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, যখন ইনস্টল করবে তখনই অপশনস গুলো দেবে। ওকে, সো তোমরা এই জ্যাম্পের আন্ডারে দেখো, তোমাদের বললাম রুট ফোল্ডার কি এতগুলো ফোল্ডার আছে, আমাদের এতগুলো লাগবে না। ওকে, মানে এতগুলো লাগবে না মানে আমাদের মানে ইউজ করার জন্য এতগুলো লাগবে না। এগুলোর কাজ তো অবশ্যই আছে, এগুলো না থাকলে তোমার এমনিতেই কাজ করবে না। বাট তোমাদের যেটা মেন ফোকাস করতে হবে কোন জায়গাটা, htdocs, দিস ইজ দ্য রুট। ওকে, তো এর ভেতরে দেখবে আমার দেখো অনেকগুলো প্রজেক্ট রাখা আছে। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, এগুলো পিএইচপি প্রজেক্ট, 2D, লগইন, টপস্ট্যাক। ওকে, এই প্রজেক্টগুলো তোমরা কি করবে, এইখানে রাখবে htdocs এর মধ্যে। এবার যদি তোমরা কোনো প্রজেক্ট এক্সিকিউট করো, তাহলে তোমাদের কি হবে, লোকাল হোস্ট স্ল্যাশ তোমার এই প্রজেক্টের নেম স্ল্যাশ তার প্রজেক্টের ফাইল নেম, মানে পিএইচপি ফাইল নেম। ওকে, তো এইভাবে যখন করবো আমি প্র্যাকটিক্যালি তখন দেখাবো। তো এই কি জয়েন করছে এখন ভাই? ওকে, সো এইভাবে কিন্তু আমরা পিএইচপির কোডটাকে এক্সিকিউট করতে পারবো। ওকে, সো আমি করে দেখাবো সবই, লাস্টে দেখাবো, পুরো থিওরিটা কমপ্লিট করে নিই একটু। ওকে, সো তোমরা এরকম বিভিন্ন ধরনের ফোল্ডার ক্রিয়েট করে সেটাকে এক্সিকিউট করতে পারো, এইটুকু জেনে রাখো, মানে এক্সিকিউট করতে পারো। আচ্ছা, আর কি এটা জ্যাম্প মিটলো। হ্যাঁ, এবারে যে তোমরা কোড করবে কোথায়? কোড করার জন্য তোমরা নিশ্চয়ই নোটপ্যাডে করবে না, সেই নোটপ্যাডে তোমার সাজেশনও পাবে না, কোড করতে প্রবলেমও হবে। সো তোমরা ইউজ করো ভিজুয়াল কোড। ওকে, এটা খুব ফেমাস অ্যান্ড ইউজ হয়, খুব
মানে খুব পপুলার, সেটা হচ্ছে অবশ্যই মাইক্রোসফটের, বাট সেটা ইউজ করবে। ভিএস কোড তোমরা জানো আইকনটা মেবি, ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। ওকে, সো তোমরা এই আইডিটা ইউজ করবে। যারা অলরেডি করেছো ট্রেনিং তাদের অলরেডি আমার আশা করি তাদের ইনস্টল আছে, আর যারা ফার্স্ট করছো আমার ক্লাস তারা ইনস্টল করে নেবে এগুলো, ঠিক আছে? ভিজুয়াল স্টুডিও কোড অ্যান্ড XAMPP এই দুটো লাগবে, ঠিক আছে? ওকে, নাও নোটপ্যাডে করলে কি স্যার প্রবলেম হতে পারে? কোনটা কি করলে প্রবলেম হবে? হ্যাঁ কোনটা স্যার নোটপ্যাডে করলে, নোটপ্যাডে প্রবলেম? কিছুই হবে না, তোমাকে নিজের হাতে কোড বেশি করতে হবে, সাজেশন পাবে না, একটা কোডিং এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে না। তুমি নোটপ্যাডে কোডিং করলে মনে হবে না তোমরা কোডিং করছো, বিকজ তোমরা যখন কোডিং করবে তোমরা চাও একটু ঠিকমতো ইন্ডেন্টেশন চলে আসুক, ঠিকমতো একটু হাইলাইটেড হোক মেন লাইনগুলো। তো তোমাদের কি কোড করতে একটু ফোকাসিং জায়গাগুলো তোমার পড়লে কি হবে, তোমাদের কোড ডিবাগিং করতে সুবিধা হবে, কোড করতেও সুবিধা হবে। তো রাদার দেন তুমি যদি নোটপ্যাডে করো সবই ব্ল্যাকে লেখা, ইন্ডেন্টেশন প্রপার নেই, তোমাকে ট্যাব মেরে ইন্ডেন্টেশন নিতে হবে, তোমাদের কোড করতে প্রবলেম হবে। এটাই ডিফারেন্স, বুঝতে পারলাম? আদারওয়াইজ করতেই পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বেসিক যেগুলো জানা দরকার একটা। হ্যাঁ বলো। স্যার বলো না, দাদা বলো, আমি অনেক ছোট। ঠিক আছে দাদা, বলছি আমি আসলে সাবলাইমে এইচটিএমএল এর কোড গুলো করতাম, আমি ভিজুয়াল স্টুডিও কোডটা কোনদিন ইনস্টল করতে সাবলাইমে কি করা যায়? করতেই পারো সাবলাইমে, কোনো প্রবলেম নেই। যেটা যে আইডিটা যার সুবিধা। প্রজেক্টে আমাদের লাগছে কি, প্রজেক্টে মানে করেছি, মানে ফ্রন্ট এন্ডটা করেছি, এবারে ব্যাক এন্ডটা করতে হবে, ওটাই। তোমরা যে কোনো আইডি ইউজ করতে পারো, আইডি তোমাদের নিজের সুবিধার জন্য। যে আইডিটা তোমরা যেটা হ্যাবিচুয়েট আছো সেটাতেই করবে। আমি ভিএস কোডে করি, তোমরা এতে করতেই পারো। সাবলাইম আছে, অ্যাটম আছে, অনেক আছে, ঠিক আছে? সাবলাইনেও সাজেশন দেয় আমি যতদূর জানি, তো করতেই পারো সাবলাইনে, নো প্রবলেম, ঠিক আছে? আচ্ছা, যেটা দরকার সেটা হচ্ছে হোয়াট ইউ শুড অলরেডি নো, মানে গোয়িং টু পিএইচপি। ওকে, সো অবশ্যই তোমাদের বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নলেজ তো থাকতেই হবে। আশা করি তোমাদের সবারই আছে, তোমরা সি জাভা সব কিছুই করেছো। আশা করি সবার অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট, সুইচ কেস স্টেটমেন্ট, এই কনসেপ্ট লুপ, এই কনসেপ্টগুলো সবারই মোটামুটি ক্লিয়ার, রাইট? ক্লিয়ার তো সবার? হ্যাঁ দাদা। ওকে, হ্যাঁ দাদা। আচ্ছা, আর কি লাগবে? বেসিক এইচটিএমএল লাগবে, যেটা বললাম প্রথম দিকে যে তোমাদের একটা ফ্রন্ট এন্ড ডেভেলপ করার জন্য এইচটিএমএল লাগবে। এছাড়াও এক্সট্রা কিছু লাগতে পারে, তোমরা যদি একটা ফুল ফ্লেজের একটা সুন্দর অ্যাপ্লিকেশন বানাতে যাও সেক্ষেত্রে যদি স্টাইল করতে যাও সিএসএস লাগবে। আর যদি ক্লায়েন্ট সাইড কিছু ম্যানিপুলেশন রাদার দ্যান ক্লায়েন্ট সাইড কিছু ভ্যালিডেশন করতে চাও তখন সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট লাগবে। ওকে, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? বাট আছে এখানে একটা, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিন্তু এখন সার্ভার সাইড হিসেবেও ইউজ হয়। শুনেছো কেউ? শুনেছো টার্মটা? জাভাস্ক্রিপ্ট এখন আমরা সার্ভার সাইড হিসেবে ইউজ করতে পারি। জাভাস্ক্রিপ্ট মেনলি আগে পর্যন্ত এখনো সেম ভাবে ইউজ হয় ক্লায়েন্ট সাইড ম্যানিপুলেশনের ক্ষেত্রে। মানে ধরো তোমরা একটা ফর্ম বানিয়েছো, ফর্মটা যদি কেউ নর্মালি কিছু এন্টার না করে সাবমিট করে দেয় তো ব্ল্যাঙ্ক ডেটা সাবমিট হয়ে যাবে, তো ওটাকে ভ্যালিডেট করতে হবে যে মাস্ট বি সাম ডেটা ইন ইওর টেক্সট ফিল্ড। ক্লায়েন্ট সাইড বলতে ধরো তোমার ফ্রন্ট এন্ড, ইয়েস, ক্লায়েন্ট সাইড মানে ফ্রন্ট এন্ড, সার্ভার সাইড মানে ব্যাক এন্ড, ঠিক আছে? আমি দু ধরনের টার্ম ইউজ করব, তোমরা বুঝে নিও, ঠিক আছে? ক্লায়েন্ট সাইড মানে অবশ্যই ফ্রন্ট এন্ডের কথা বলবো, আর সার্ভার সাইড মানে অবশ্যই আমি ব্যাক এন্ডের কথাই বলবো। ওকে, সো ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন মানেটা কি? ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন মানে হচ্ছে ধরো তোমরা একটা ফর্ম বানিয়েছো, ওকে, ধরো তোমরা ফর্মের মধ্যে কোনো ডেটা এন্ট্রি করলে না, ওকে, না করে তোমরা কি করে দিলে, সাবমিট বাটনে ক্লিক করে দিলে, তাহলে কি হবে? ডেটাবেসে তোমার ব্ল্যাঙ্ক যাবে। বাট তুমি কি চাইবে তোমার ডেটাবেসে একটা এমন একটা রেকর্ড স্টোর হয়ে যাক যেটাতে কোনো ব্ল্যাঙ্ক ভ্যালু আছে? তাহলে তোমার ডেটাবেসের রোয়ের সাইজ বেড়ে যাবে, তোমাদের বেশি চার্জ করবে। যখন তুমি লোকাল সার্ভারের থেকে তুমি যদি কোনো লাইভ সার্ভার তুমি ইউজ করো তখন তো তোমার চার্জ কাটবে, প্রত্যেকটা রোয়ের জন্য ওখানে চার্জ কাটে। তোমাদের ওখানে লিমিটেশন থাকে যে তোমরা 10,000 এন্ট্রি করতে পারবে বা সামথিং। এটা আমি স্মল স্কেলে বললাম, লার্জ স্কেলে আরো বেশি করা যায়। তো সেক্ষেত্রে তুমি চাইবে যে তোমার একটা পার্টিকুলার এন্ট্রি
তোমার বেকার হোক বা তোমার ওটা কোনো ইউজলেস হোক, তো নিশ্চয়ই চাইবে না। তো তোমরা অবশ্যই সেটাকে কি করবে, ভ্যালিডেট করার চেষ্টা করবে। ওকে, ভ্যালিডেট করবে কি করে, যে তোমরা চেক করবে যে আমাদের ওই পার্টিকুলার টেক্সট ফিল্ডটাতে আদৌ কোনো ডেটা আছে কিনা, অর্থাৎ আমার পার্টিকুলার টেক্সট ফিল্ডটা ব্ল্যাঙ্ক কিনা। যদি ব্ল্যাঙ্ক হয় তো তোমরা ক্লায়েন্ট সাইডেই তোমরা পাঠাবে, প্লিজ এন্টার সাম ডেটা ইনটু দিস ফিল্ড। ওকে, বাট প্লিজ ফিল দিস ফিল্ড। ওকে, অ্যান্ড অলসো তোমরা দেখেছো অনেক সময় যে তোমরা ধরো পাসওয়ার্ড দিচ্ছ, তোমাদের অনেক সময় একটা ম্যাচিং আছে যে পাসওয়ার্ড শুড বি সাম ক্যারেক্টার, আপার কেস, লোয়ার কেস, এরকম এরকম আসে। তো দেখেছো তো সবাই, এটা সবাই এই জিনিসগুলো দেখেছো তো? হ্যাঁ 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 তো সেটা কিভাবে আসে? হ্যাঁ দাদা। বাই দ্য হেল্প অফ হ্যাঁ জাভাস্ক্রিপ্ট। দাদা। বাই দ্য হেল্প অফ জাভাস্ক্রিপ্ট। ওকে, জাভাস্ক্রিপ্টের মধ্যেই ওটাকে বলা হয় রেগেক্স, রেগুলার এক্সপ্রেশন। ওকে, তুমি রেগুলার এক্সপ্রেশন দিয়ে তোমার একটা প্যাটার্ন বানিয়ে রাখলে, আর প্রত্যেকবার এন্ট্রির সময় সেই প্যাটার্নটাকে তুমি ম্যাচিং করাবে যে দিস টাইপস অফ ভ্যালু ইজ ম্যাচিং উইথ দিস প্যাটার্ন অর নট। ঠিক আছে, তো তোমরা যদি এবার ম্যাচিং হয়ে যায় তবেই তোমাকে সাকসেসফুলি সেটাকে এন্ট্রি করতে দেবে, আদারওয়াইজ তোমাকে দেবে না। ঠিক আছে, যতক্ষণ না তুমি ঠিকঠাক এন্ট্রি করছো। তো তোমরা এই ভ্যালিডেশন করে জাভাস্ক্রিপ্টে করতে পারবে। এবার আমার কাছে কোয়েশ্চেন হলো, মানে আমি তোমার কাছে যেটা এখন বলছি যে জাভাস্ক্রিপ্ট কিন্তু নট অনলি ক্লায়েন্ট সাইড, এখন সার্ভার সাইড হিসাবেও ইউজ হয়। তো তোমরা কি সেই টার্মটা কেউ শুনেছো? যে এক্সপ্রেস এক্সপ্রেস তো একটা লাইব্রেরি, express.js এক্সপ্রেস তো একটা লাইব্রেরি বলতে পারো। সেটা হচ্ছে আমাদের একটা এপিআই বানানোর জন্য বা আহ, বলতে পারো ওই সার্ভার সাইড কোড করার জন্য এক্সপ্রেস লাগে। বাট কিসে লাগে এক্সপ্রেসটা? সেই মেন সুপারসেটটাই তুমি তো বললে না, নোড, রাইট? নোড জেএস শুনেছো সবাই? হ্যাঁ নোড.js তো নোড জেএস হচ্ছে আমাদের এখন কি করা হলো না, জাভাস্ক্রিপ্টের গল্পটা বলি। জাভাস্ক্রিপ্ট কি করে, ব্রাউজারই অবশ্যই এক্সিকিউট করা যায়। তোমরা দেখবে ব্রাউজারের মধ্যে একটা ট্যাব থাকে, সেখানে আমরা কি করতে পারি, কনসোলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোড এক্সিকিউট করতে পারি। তো অবশ্যই জাভাস্ক্রিপ্ট এক্সিকিউট হয় আমাদের পার্টিকুলার কোনো ক্লায়েন্ট সাইড অ্যাপ্লিকেশনে। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট কম্পাইল করার জন্য যে কম্পাইলারটা ইউজ হয়, সবকিছু একটা কম্পাইলেশন দরকার, সেটা হচ্ছে V8 ইঞ্জিন। ওকে, এখন V8 ইঞ্জিন ইউজ হয়। তো এবারে কি হলো, তো V8 ইঞ্জিনটা যদি আমরা ক্লায়েন্ট সাইডে ইউজ করতে পারি, এবার সবাই চাইছে যেটা আমরা সার্ভার সাইডে, আমরা নর্মাল মেশিনে ওটাকে অ্যাজ আ সি প্রোগ্রামের মতো এক্সিকিউট করে চেক করতে পারি। তো সেই কারণে আমাদের যে এনভায়রনমেন্ট এলো সেটা হচ্ছে নোড। সেখানে কি করা গেল, সেখানে আমার প্রতিবার আর ব্রাউজারে গিয়ে চেক করতে হবে না। আমি নোটটাকে যদি আমার মেশিনে ইনস্টল করে দিই, আমরা আমাদের কি করতে পারবো, আমরা কনসোলেই চেক করতে পারবো যে আমরা ঠিকঠাক কোড লিখছি কিনা। অর্থাৎ দুটো সংখ্যা যোগ করলে আমি যোগের রেজাল্টটা আমি আমার পার্টিকুলার কনসোলে পেয়ে যাবো। আমাদের আর ব্রাউজারে গিয়ে চেক করতে হবে না যে আমরা ঠিকঠাক কোড লিখেছি কিনা। ঠিক আছে, তো সেই থেকে শুরু হলো নোডের গল্প। অ্যান্ড তারপরে নোডটা কি হয়ে গেল, পুরোটাই আমরা কি করতে পারি, নোডে আমরা সার্ভার সাইড কোডও করতে পারি পিএইচপির মতো। ঠিক আছে, অবশ্যই নোট কিন্তু পিএইচপি থেকে অনেক ফাস্ট হবে, বিকজ নোট কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউজারে এক্সিকিউট হয়, আর অ্যাকচুয়ালি ওটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজই, বাট আমরা সার্ভার সাইড হিসেবে সার্ভার ক্রিয়েট করে ওটাকে ইউজ করছি। সো অবশ্যই নোডে কোড করলে বা নোডের যে অ্যাপ্লিকেশন হবে সেটা রাদার দ্যান পিএইচপি থেকে অনেক ফাস্ট হবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ দাদা ওকে, নাও। হ্যাঁ দাদা। হ্যাঁ, ঠিক আছে। আহ তো বললাম জ্যাম্প ইনস্টল করতে হবে। আর আর কি আছে আমাদের, পরের সিলেবাসটা দেখি তারপর। স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইট, রাইট? সো এক মিনিট। হ্যাঁ, স্ট্যাটিক আর ডাইনামিক ওয়েবসাইট। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক ওয়েবসাইট এন্ড ডাইনামিক ওয়েবসাইট? আমি বলে দিলাম। স্ট্যাটিক মানে কি, যেটা তোমরা ওই এইচটিএমএল এ যে কোডগুলো করছো, মানে যেগুলো আমরা চেঞ্জ হবে না, যেগুলো তুমি একবার যদি লিখে দাও তো দ্যাট ইজ আ ফিক্সড, তুমি ওটাকে চেঞ্জ করতে পারবে না কোনোভাবে। মানে সার্ভারও ওটাকে চেঞ্জ করতে পারবে না, বিকজ তুমি ওটাকে স্ট্যাটিক করে দিয়েছো at the ক্লায়েন্ট সাইড। ওকে, এবার যদি তুমি এটা ক্লায়েন্ট সাইড লেভেলে ওটাকে তুমি যদি ডাইনামিক করতে চাও বাই দ্য হেল্প অফ কোনো সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তখন সেটা হয়ে যাবে ডাইনামিক ওয়েবসাইট। অ্যান্ড অল, তুমি যাই ওয়েবসাইট দেখো না কেন সবই কিন্তু ডাইনামিক হয়, স্ট্যাটিক ওয়েবসাইট খুবই কম হয়। বিকজ তোমার ডাইনামিক মানে কি, তোমার কাছে তোমার ইনফরমেশন দেখাবে, আমার কাছে আমার ইনফরমেশন দেখাবে অ্যাট দ্য সেম ওয়েবসাইট, রাইট? ধরো তুমি যদি তোমার ফেসবুকে যদি লগ ইন করো, তুমি তো তোমার পোস্টগুলো দেখতে পারবে বা তোমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে। তুমি কি আমার পোস্ট বা আমার ফ্রেন্ড লিস্ট দেখতে পারবে তুমি যদি তোমার নিজের ফেসবুকে লগ ইন করো? পারবে না তো।
পারবে না তো, দ্যাট ইজ দ্য ডাইনামিক। ওকে, এটা হচ্ছে ডাইনামিকের সব থেকে ভালো এক্সাম্পল, যে তোমরা যা মানে যেখানে এন্ট্রি করছো অ্যাজ আ তোমার লগ ইন ক্রেডেন্সিয়াল, তোমরা তোমাদের ইনফরমেশন দেখতে পারবে, আমি আমাদের ইনফরমেশন দেখতে পারবো, বাট অ্যাট দ্য সেম অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ দ্য ফেসবুক। সো সেটাই হচ্ছে ডাইনামিক কন্টেন্ট জেনারেট করছে বাই দ্য হেল্প অফ সাম সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সো যদি থিওরিটিক্যালি বলতে চাও তো আমি এইটুকুই বলতে পারি যে মানে এইটুকুই লিখতে হবে যে ডিফারেন্স আমি পাঠিয়ে দেবো, ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক ওয়েবসাইট এন্ড ডাইনামিক ওয়েবসাইট ইজ দ্য স্ট্যাটিক ওয়েবসাইট অ্যাপিয়ার এট দ্য সেম ফর এভরি ইউজার। ওকে, তুমি স্ট্যাটিক ওয়েবসাইট যদি ক্রিয়েট করো, যেটা আমি বললাম, সবার জন্যই সেমই দেখাবে, তুমি লগ ইন করলেও যা দেখাবে, আমি লগ ইন করলেও তাই দেখাবে। ওকে, আর যদি তুমি ডাইনামিক ওয়েবসাইট হিসেবে লগ ইন করো, তাহলে তোমার জন্য তোমার পার্টিকুলার জিনিসপত্র দেখাবে, আমার পার্টিকুলার জিনিসপত্র দেখাবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। ক্লিয়ার? ক্লিয়ার সবার? বলো, একটু রেসপন্স করবে যখনই মানে বলে দেবো একটা একটা করে। ওকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে নেক্সট আমাদের ছিল হচ্ছে ডাইনামিক কন্টেন্ট ফ্রম ডেটাবেস। ডাইনামিক কন্টেন্ট ফ্রম ডেটাবেস, এই টপিকটা এরকম দিয়েছে কেন আমি জানি না, বাট ডাইনামিক কন্টেন্ট ফ্রম ডেটাবেস মানে তোমরা যখন কোড করবে তখনই তোমরা সেটার এফেক্টটা দেখতে পাবে, যে ডাইনামিক কন্টেন্ট ফ্রম ডেটাবেস, ডেটাবেস থেকে তুমি কন্টেন্টগুলো যে তুলছো, তোমাকে দেখালাম যেগুলো, যে তুমি ধরো লগ ইন করছো, বা এরকম ভাবে তো হতেও পারে যে তোমাদের একটা কোনো লগ ইন করার পর তোমার একটা ইউজারের টেবিল দেখতে পাচ্ছ, তার মানে কি তুমি কিছু ডেটা তুলছো। তো হাউ আই গেট সাম ডেটা ফ্রম ডেটাবেস, বাই দ্য হেল্প অফ হুইচ কোয়ারি? কোন কোয়ারি ইউজ করে আমরা পাই? সিলেক্ট কোয়ারি, রাইট? সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। সিলেক্ট স্টার করে। হ্যাঁ, ইয়েস। তো সেটাই, তো আমরা ওই ধরনের কোয়েরি ইউজ করে যে ধরনের ডেটাগুলোকে পাবো, সেটা তো আমরা নর্মাল একটা পার্টিকুলার ডেটাবেস এনভায়রনমেন্টে গিয়ে পাচ্ছি, বাট আমরা ক্লায়েন্ট সাইডে অর্থাৎ ব্রাউজারে কিভাবে দেখাবো? তার জন্য আমাদের মানে সার্ভার সাইড কিছু কোড করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ক্লায়েন্ট সাইড কিছু কোড করতে হবে। ঠিক আছে, সো তো সেটাই, মানে আমরা ডাইনামিক কন্টেন্ট ফ্রম ডেটাবেস, তো ডেটাবেস থেকে আমরা কন্টেন্টগুলোকে তুলবো। ইভেন ধরো আমি এরকম করে দিলাম, ধরো রোল বেসড করে দিলাম ব্যাপারটাকে। রোল বেসড মানে হচ্ছে একটা জায়গায় ধরো রোল আছে, ধরো টিচার, একটা জায়গায় রোল আছে ধরো স্টুডেন্ট, এগুলো তো রোল, মানে তুমিও ইউজার আমিও ইউজার, বাট আমি টিচার তুমি স্টুডেন্ট। ধরো এবার আমি চাইছি যে যদি তোমার রোল টিচার হয়, তুমি এই এই জিনিসগুলো দেখতে পাবে। ওকে, আর যদি তোমার রোল স্টুডেন্ট হয়, তুমি এই এই জিনিসগুলো দেখতে পাবে, তুমি সেম জিনিস দেখতে পাবে না। ওকে, তো সেটাই হচ্ছে ডাইনামিক, মানে তুমি কন্টেন্টটা তুললে, ধরো সিলেক্ট স্টার ফ্রম টেবিল করে কন্টেন্টটা তুললে, বাট তুমি ওখানে মেনশন করে দিলে, মানে তুমি ইভেন তুমি ওয়্যার ক্লসও জানো, যে তুমি ওখানে ওয়্যার ক্লস দিয়ে দিলে যে সিলেক্ট স্টার ফ্রম টেবিল ওয়্যার রোল ইকুয়াল টু টিচার, টিচার যেখানে যেখানে রোল আছে তার যে সমস্ত কন্টেন্টগুলো সেগুলো তুলবে, হয়ে গেল। আর যেখানে এখানে রোল স্টুডেন্ট আছে তার কন্টেন্টগুলো তুলবে, স্টুডেন্টকে স্টুডেন্টের কন্টেন্ট দেখাবে, টিচারকে টিচারের কন্টেন্ট দেখাবে। বোঝা গেল? এভাবে কিন্তু ডাইনামিক কন্টেন্ট ফ্রম ডেটাবেস ব্যাপারটা মানে টপিকটা আসছে। এবার এগুলো আমরা ইলাবোরেট করছি, মানে জাস্ট এখন ডেসক্রিপশন দিচ্ছি, এরপর যখন আমরা কোডিং এর মাধ্যমে দেখবো তখন বুঝতে পারবে। এখন যদি আমি তোমাকে ডেটাবেসের কোড দেখিয়ে দিই তাহলে তো হয়ে গেল, তাহলে তো তোমার সিলেবাস শেষ হয়ে গেল। তো তো সেটাই, ওটা যখন করতে করতে আসবো তখন আমি মেনশন করবো যে ওই যে পার্টিকুলার টপিকটা ডিসকাস করেছিলাম সেটার আউটপুট হচ্ছে দিস। ওকে, বোঝা গেল? আচ্ছা, সেম তারপরের টপিকটাও যে দিয়েছে কোনো ইউজলেস, পুরো ডেভেলপিং ডাইনামিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন বলেও দিয়েছি, মানে অনেকগুলো কথার মধ্যেই পার্টিকুলার টপিকটা ঢুকে আছে। আমরা ডাইনামিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন মানে তৈরি করছি ইউজ বাই দ্য হেল্প অফ পিএইচপি, লাইক ফেসবুক অ্যান্ড এনিথিং এলস, অনেক ধরনের অ্যাপ্লিকেশন, সবই ডাইনামিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন, রাইট? সো এখন যদি আমি ডেভেলপ করা দেখিয়ে দিই তাহলে সিলেবাস শেষ হয়ে গেল। সো ডেভেলপ এখন আমি করবো না, আস্তে আস্তে যখন পার্টিকুলার টপিকগুলো কভার হবে তারপর আমরা সেগুলো ডেভেলপমেন্টে যাবো, অ্যান্ড পার্টিকুলার এই টপিকটা ফুলফিল হয়ে যাবে। তো এটার ওভারভিউ হলো এটাই, যে আমরা ডাইনামিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো বাই দ্য হেল্প অফ পিএইচপি। ওকে, আচ্ছা, ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং অ্যান্ড সার্ভার সাইড স্ক্রিপ্টিং, এটাও অনেকবার বলে দিলাম যে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং মানে কি, কোনগুলো HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো, আর সার্ভার সাইড কোনগুলো, আমাদের PHP আছে, নোড আছে, ASP.NET আছে, সাবলেট আছে। ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে ক্লায়েন্ট সাইড অ্যান্ড সার্ভার সাইড। কিভাবে করবো সেটাও আমাকে কোডিং এর মাধ্যমে দেখাতে হবে। ঠিক আছে, সো ওভারভিউ হচ্ছে এটা। ওকে, আর এবার হচ্ছে পিএইচপির অ্যাডভান্টেজ হচ্ছে ওইগুলোর মধ্যে আছে যে পিএইচপি হচ্ছে ওপেন সোর্স। ঠিক আছে, আর কি বলতে পারো, পিএইচপি হচ্ছে স্কেলেবল, বাট
আমি বলবো না যে নোডের মতো স্কেলেবল বা আহ, বা বলবো না যে আমি জাবার মতো স্কেলেবল, বাট স্কেলেবল, ঠিক আছে। ফ্রি টু ইউজ, ফ্রিতে তুমি ইউজ করতে পারছো, তোমাকে কোনো কিছু পারচেস করতে হচ্ছে না তোমাকে পিএইচপি ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য, রাইট। কমিউনিটি সাপোর্ট তো অবশ্যই। হ্যাঁ, কিছু বলছো? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, অবশ্যই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, তো অবশ্যই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট না হলে তো হবেও না। মানে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট তোমরা জানো, মানে তোমরা যদি পার্টিকুলার একটা, আর প্ল্যাটফর্মের এখানে ব্যাপারটাও আসছে না, বিকজ আলটিমেট তোমরা তো রান করছো ব্রাউজারে, ঠিক আছে। তো তোমার ব্রাউজারে তুমি যখন রান করছো, আর তুমি এটা তো কোনো স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন বানাচ্ছ না। সো প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ওরকম, হ্যাঁ, এটা এটা তুমি এরকম ভাবে বলতে পারো, মানে ল্যাঙ্গুয়েজের কোডটা চেঞ্জ হয়ে যায় না। মানে তুমি উইন্ডোজে ইউজ করলে তোমাকে এক রকমের কোড লিখতে হয়, আর লিনাক্সে ইউজ করলে এক ধরনের কোড লিখতে হয়, এরকম নয়। বাট হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ পার্সপেক্টিভে বলতে পারো টপিকটা। বাট অ্যাপ্লিকেশন তো তুমি যেটা ডেভেলপ করছো সেটা তো আলটিমেট তোমার ব্রাউজারেই চলবে, তোমার তো ডেস্কটপে চলবে না। তো অ্যাপ্লিকেশন নট বি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বা এই ধরনের ব্যাপারগুলো আছে না, বাট ল্যাঙ্গুয়েজ ইজ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ওকে, আর কি আছে? সো এটাও মিটে গেল। আমি থিওরিটিক্যাল এগুলো পাঠিয়ে দেবো সব। আচ্ছা আচ্ছা, পিএইচপি আইএনআই ফাইল, রাইট? পিএইচপি আইএনআই ফাইলটা কি বলছে না, পিএইচপি আইএনআই ফাইল হচ্ছে তোমার তোমার যে সার্ভারের কিছু কনফিগারেশন বাই ডিফল্ট পিএইচপি ডট আইএনআই ফাইলে করা থাকে। এবার যদি তুমি তোমার সার্ভারের কোনো কনফিগারেশন চেঞ্জ করতে চাও, যেমন আমার এখানেই কি আছে, মানে আমার লোকাল হোস্টটা পার্টিকুলার 80 পোর্টে চলে, ঠিক আছে। বাট আমার এখানে 80 পোর্ট ফর সাম প্রসেস, মানে কিছু প্রসেসের জন্য ওটা বিজি করা আছে, ওকে। সো আমি 80 পোর্টে আমার লোকাল হোস্টকে রান করাতে পারি না, ওকে। সো আমাকে কি করতে হয়েছে, পিএইচপি ডট আইএনআই ফাইলে গিয়ে আমাকে সেই কনফিগারেশনটা চেঞ্জ করতে হয়েছে, যে আমার পোর্টটা আমি চেক করে চেঞ্জ করে দিয়েছি 8080 বা 8084, রাইট? হ্যাঁ। তো আমার এখন পার্টিকুলার যদি লোকাল হোস্টটাকে আমি অন করি বা লোকাল হোস্ট যদি আমি ব্রাউজারে লিখি, আমাকে কিন্তু পোর্টটা মেনশন করে দিতে হয় 8084, ওকে, বিকজ সে তার বাই ডিফল্ট পোর্টে চলছে না, দ্যাট ইজ 80। তো তোমার সেই সমস্ত কনফিগারেশন গুলো কোথায় করবে, সেই সমস্ত কনফিগারেশন গুলো তোমরা দেখতে পাবে যে অ্যাম্পে আছে বোধহয়, পিএইচপি ডট আইএনআই ফাইল একটা থাকে। দ্যাট ইজ দ্য পিএইচপি ডট আইএনআই ফাইল, রাইট? তো এখানে দেখো কিছু সার্ভারে কোড করা আছে, সব কটার জন্য পিএইচপি আইএনআই ফাইল আছে। এখান থেকে ধরো তুমি আহ, দেখো এখানে কিছু পোর্ট সেট আপ, এসএমটিপি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। মানে যেটা আমাদের মেল ট্রান্সফার করার জন্য যে প্রোটোকলটা ইউজ হয়, রাইট? সেটার পোর্টটা এখানে এরকম সেট করা আছে। বাট এইগুলো নিয়ে আমাদের তো ভাবতে হবে না, বিকজ তোমার যদি দরকার পড়ে কনফিগারেশন, তখনই তুমি কনফিগারেশন করবে। আদারওয়াইজ তোমাকে জাস্ট পিএইচপি আইনি ফাইলটা কাজ কি সেটা জানতে হবে, যে আমরা এখানে কি করতে পারি, সার্ভারের সমস্ত কনফিগারেশন গুলো করতে পারি, রাইট? সো PHP INI file তুমি এরকমই বলতে পারো, that is a special file of PHP. It is where you declare the changes of your PHP settings. মানে তুমি তোমার PHP যদি কিছু সেটিংস চেঞ্জ করতে চাও, তাহলে তোমরা সেখানে করতে পারো। The server is already configured with the standard settings of PHP, which your site will use by default. Okay, তোমরা যেটা ইউজ করছো সেটা by default settings ইউজ করছে। Unless you need to change or one or more settings, there is no need to create modify PHP file, PHP.ini file. ওকে, তোমাদের যদি কোনো মডিফাই করার দরকার না পড়ে, তোমরা পিএইচপি ডট আইএনএ ফাইল ইউজ করবে না। তোমরা যদি জিজ্ঞাসা করো হোয়াট ইজ দ্য পিএইচপি আইএনএ ফাইল, তো তোমরা এইটুকুই বলবে, রাইট? ওকে, নাও ওকে, নেক্সট টপিক কি আছে? ওকে, পিএইচপি ভার্সেস এএসপি ডট নেট। ASP.NET
মানে কবে মানে এখানে এটাও তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন, ঠিক আছে, এখানে বোঝানোর কিছু নেই, এইটুকুই বলবো। আমি এটা রিসোর্স পাঠিয়ে দেবো, তোমরা মুখস্থ করবে অবশ্যই। আহ বোঝার মধ্যে এটাই আছে যে মানে দুটোর মধ্যে মেন ডিফারেন্স কি। একটা হচ্ছে তো ASP.NET অবশ্যই হায়ার স্কেলেবিলিটি, ওকে, রাদার দ্যান পিএইচপি। অ্যান্ড ফার্স্ট রিলিজ করে ASP.NET হচ্ছে জানুয়ারি 2002, অ্যান্ড পিএইচপি অনেকদিন আগে থাকতেই এসছে 1997, ওকে। আর মার্কেট শেয়ার যদি তুমি কম্পেয়ার করতে চাও, অবশ্যই পিএইচপির মার্কেট শেয়ার বেশি, যেহেতু এটা ফ্রি, অ্যান্ড তোমরা যদি ওর জন্য কোনো ডোমেন পারচেস করো না, ওটার অনেক দাম কম হয়ে যায়। সো 42.55% হচ্ছে পিএইচপি মার্কেট শেয়ার আছে, আর ASP.NET হচ্ছে 26% আছে। কমিউনিটি হিসেবে তুমি যদি দেখো, পিএইচপির কমিউনিটি বেশি, 5 মিলিয়ন প্লাস ডেভেলপার আছে, আর ASP.NET এর হচ্ছে প্রায় 60,000 or 60,000 ডেভেলপার আছে, ওকে। আর ASP.NET সাপোর্ট করে হচ্ছে মাইক্রোসফটের, জানো তোমরা ASP.NET হচ্ছে মাইক্রোসফট সাপোর্টেড বাই মাইক্রোসফট। আর পিএইচপি হচ্ছে জেন টেকনোলজি, ওকে, কমিউনিটি অ্যান্ড জেন টেকনোলজি। টাইপস অফ কোড হচ্ছে ASP.NET এ অবশ্যই তুমি কম্পাইল কোড পাবে, ঠিক আছে, আফটার কম্পাইলেশন দেন ইউ ক্যান গেট দ্য আউটপুট, ওকে। আর পিএইচপি তে হচ্ছে ইন্টারপ্রিটেড কোড, তোমরা অবশ্যই এই টার্মগুলো শুনেছো। ইন্টারপ্রিটেড হচ্ছে পাইথনে ইউজ করা হয়, আর কম্পাইলার হচ্ছে আমাদের সিতে ইউজ করা হয়, আর জাভাতে বোথ দ্য ইন্টারপ্রিটার অ্যান্ড কম্পাইলার ইউজ করা হয়। তো দ্যাট ইজ দ্য থিংস, ওকে। আর স্কেলেবিলিটি যদি তুমি ওইভাবে মানে ডিসকাস করো, তো ASP.NET হচ্ছে ভার্টিক্যাল স্কেলেবিলিটি, ওকে, আর পিএইচপি তে হরাইজন্টাল স্কেলেবিলিটি, ওকে, থিওরিটিক্যাল, ওকে। আর সিকিউরিটি অবশ্যই কিন্তু ASP.NET এ কিন্তু বেশি সিকিউর, ওকে। স্কেলেবিলিটি ব্যাপারটা একটু এক্সপ্লেন করুন। স্কেলেবিলিটি মানে হচ্ছে, ধরো তুমি পার্টিকুলার একটা সার্ভার, তোমার সার্ভারটা চলছে, সার্ভার আছে, সার্ভারে ধরো পিএইচপির কোড আছে, ওকে। এবার ধরো আমি জাস্ট একটা স্মল অ্যামাউন্ট অফ এক্সাম্পল দিয়ে বলছি। যদি তোমার কোনো একটা রিকোয়েস্ট আসে, ধরো তুমি ফর্মটা সাবমিট করার রিকোয়েস্ট আসছে 100 জনের থেকে, ওকে, 100 জনের থেকে আসে, অ্যাট দ্য সেম টাইম তোমাকে 100 জন তোমার ফর্ম সাবমিট করছে, কনকারেন্ট রিকোয়েস্ট এটাকে বলতে পারো। অ্যাট দ্য সেম কনকারেন্ট রিকোয়েস্ট মানে কি, অ্যাট দ্য সেম টাইম মাল্টিপল ইউজার ক্যান গেটিং দ্য রিকোয়েস্ট, ওকে। তো কি হবে সেই টাইমে তোমার একটা পিএইচপি, মানে আমি স্মল অ্যামাউন্টটা বলছি, 100 জনের পিএইচপি করতে পারবে, বাট তুমি যদি ওটা যদি আরো বেশি হয়ে যায়, পিএইচপি সেটাকে হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে। সেই জন্য তোমার অন্য অন্য ল্যাঙ্গুয়েজের দরকার পড়বে, যে ওই মোর দ্যান সামথিং একটা রেঞ্জ পর্যন্ত আছে, তার ওপরে যে কনকারেন্ট রিকোয়েস্টগুলোকে আছে সেই জন্য সেটাকে হ্যান্ডেল করতে পারে, ওকে। নাহলে কি হবে, তোমার সার্ভার তো মানে উড়ে যাবে আর কি। সো সেই স্কেলেবিলিটিটা পিএইচপি নেই, মানে খুব স্মল অ্যামাউন্ট অফ কনকারেন্ট রিকোয়েস্টকে সে হ্যান্ডেল করতে পারে। সো not much more scalable PHP rather than ASP.NET, ওকে, যেটা ASP.NET ইজিলি হ্যান্ডেল বা ট্যাকল করতে পারে। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ ওকে, রাইট। আচ্ছা, এখন কস্ট হচ্ছে যেটা বলছিলাম যে পিএইচপির কস্টিংটা একটু লো হয়, মানে তুমি যদি ওটাকে হোস্ট করতে চাও পিএইচপির কস্টিং অতটা বেশি হয় না, বাট ASP.NET এর কস্টিং কিন্তু অনেক বেশি হয়, ওকে। এটাই হচ্ছে ডিফারেন্স আছে, ওকে, আমি ডিফারেন্স পাঠিয়ে দেবো। এখানে যদি আর কিছু তোমার বোঝার থাকে, যে টার্মগুলো ইউজ করলাম, মেনলি যে টার্মগুলোতে তোমরা মানে এফেক্ট দেবে সেটা হচ্ছে স্কেলেবিলিটি, সিকিউরিটি, কস্ট, ওকে, আর টাইপ অফ কোড, ওকে। এই 4টে পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, এই 4টে পয়েন্ট কিন্তু অবশ্যই তোমরা মেনশন করবে, ওকে। কি কি বললাম? টাইপস অফ কোড, মানে কম্পাইল কোড আর ইন্টারপ্রিটেড কোড। স্কেলেবিলিটি, কি টাইপস অফ স্কেলেবিলিটি প্রোভাইড করে, ভার্টিক্যাল আর হরাইজন্টাল, ওকে। সিকিউরিটি, কার সিকিউরিটি বেশি বা কোনটা বেশি এফিশিয়েন্ট, ওকে। কস্ট, কোনটার কস্ট বেশি, কোনটার কস্ট লো, ওকে। বুঝা গেল? হ্যাঁ দাদা। বেসিক পিএইচপি প্রথমেই বলে দিলাম। আচ্ছা, এবার যেটা দরকার সেটা হচ্ছে ইকো ভার্সেস প্রিন্ট, রাইট? তো ইকো আর প্রিন্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে এটাই, যে দুটোই আমাদের হচ্ছে প্রিন্ট করে, রাইট? দুটোই আমি দুটো আমি দেখাবো যখন, তখন মানে বলবো মানে তখন দেখতে হবে যে দুটোর মাধ্যমে তুমি প্রিন্ট করতে পারো। ইকো দিয়েও তুমি সামথিং কিছু প্রিন্ট করতে পারো ব্রাউজারে বা রাদার দ্যান সার্ভারে, অ্যান্ড তুমি প্রিন্টের মাধ্যমে করতে পারো, বাট সেটার কিছু ইন্টারনালি ডিফারেন্স আছে। অর্থাৎ যে ডেভেলপ করেছে প্রিন্টার, মানে পার্টিকুলার তুমি যদি প্রিন্ট অ্যাপ স্টেটমেন্ট ইউজ করো সিতে, সেটারও তো পেছনে কিছু ডেফিনেশন হচ্ছে, বা সেটারও পেছনে কিছু তো সেটা তো অ্যাকচুয়ালি প্রোটোটাইপ, রাইট?
সেটার কিছু ফাংশন ডেফিনেশন লেখা আছে যে তবেই তুমি প্রিন্ট করতে পারছো কনসোলে, রাইট? সো সো সেটার ডেফিনেশনই এরকম, মানে এখানে সেটার ক্ষেত্রেই বলছি যে ইকোরও ডেফিনেশন সামথিং কিছু ডিফারেন্ট লেখা আছে, আর প্রিন্টেরও ডেফিনেশন সামথিং কিছু ডিফারেন্ট লেখা আছে। সো সেইখানে ডিফারেন্সিয়েটটা ক্রিয়েট করছে। সো ইকো কিছু রিটার্ন করে না, মানে ইকো যে ফাংশনটা ইউজ করো ফর প্রিন্টিং এর জন্য কিছু রিটার্ন করে না ভ্যালু। আর প্রিন্ট কি করে? অলওয়েজ ওয়ান রিটার্ন করে। One means true return করে, right? So echo have no return value, and print has a return value 1. Okay, বাট তুমি সেটা প্র্যাকটিক্যালি দেখতে পাবে না, ঠিক আছে? প্র্যাকটিক্যালি দেখা যেতেও পারে, সেটা আমি ট্রাই করবো যদি দেখানো যায়, ঠিক আছে? বাট ইকো কিন্তু কিছু রিটার্ন করে না, আর প্রিন্ট কিন্তু 1 রিটার্ন করে। Okay, and echo can take multiple parameters while print can take only one argument. Okay, সো তিনটে ডিফারেন্স হয় ইকো আর প্রিন্টের মধ্যে মেনলি। এক হচ্ছে ইকো কোনো রিটার্ন করে না কিছু, প্রিন্ট ওয়ান রিটার্ন করে। ওকে, ইকো ক্যান টেক মাল্টিপল প্যারামিটার্স, প্রিন্ট ক্যান টেক অনলি ওয়ান আর্গুমেন্টস, অ্যান্ড ইকো ইজ মার্জিনালি ফার্স্টার দ্যান প্রিন্ট। ওকে, ইকো অবশ্যই ফার্স্টার দ্যান প্রিন্ট। যেহেতু ইকো কিছু রিটার্ন করছে না, সো অবশ্যই সেরকম কিছু রিটার্নের ওপর ডিপেন্ড করে না যে কিছু রিটার্ন করলে তবে আমি সেটা করবো। সো অবভিয়াসলি ইকো ইজ ফার্স্টার দ্যান প্রিন্ট। বোঝা গেল? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ওকে, ডিফাইন ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট আমরা তো এটা দেখবো প্র্যাকটিক্যালি। দাদা প্রিন্টটা কি মাল্টিপল প্যারামিটার নিতে পারে না, তাই তো? প্রিন্ট মাল্টিপল প্যারামিটার নিতে পারে না, অনলি ওয়ান আর্গুমেন্ট নেয়। আচ্ছা বলছি রিটার্ন ভ্যালু মানেটা কি, মানে ওটা বললে? রিটার্ন ভ্যালু মানে তুমি ধরো একটা তোমার মতো করে ফাংশন ডেভেলপ করেছো, ঠিক আছে? দেখো আমার এখানে, মানে ধরো আমি দেখো দেখো এখানে দেখো, এখানে দেখো, আমি সিতেই দেখাচ্ছি, ঠিক আছে? ধরো তুমি একটা ফাংশন বানিয়েছো ইন্ট প্রিন্ট, হ্যাঁ, ঠিক আছে? তো তুমি এখানে রিটার্ন টাইপ কি দিয়েছো? ইন্ট, তাই তো? এখানে সামথিং কিছু কোড আছে, তারপরেও কি করছে? রিটার্ন ওয়ান করছে। তো তার মানে কি, ওকে তো কিছু রিটার্ন করতে হচ্ছে বিকজ ও রিটার্ন টাইপটা ইন্ট। আর ইকোর ক্ষেত্রে কি হচ্ছে, ইকোর ডেফিনেশনটা এরকম ভাবে বানানো আছে, ভয়েড ইকো। এর ভেতরে কি কোড আছে সেটা তুমিও জানবে না, আমিও জানবে না, সেটা তো যে ডেভেলপ করেছে সেই জানবে। তো এখানে যেহেতু ভয়েড, সেই জন্য কিছু রিটার্ন টাইপ নেই। দ্যাট ইজ দ্য ডিফারেন্স অফ ইকো অ্যান্ড প্রিন্ট। বোঝা গেল? মানে এটা ইকো মানে কি স্যার, এটা কি দাদা মানে ইকো এটা মানে প্রিডিফাইন্ড সিগনেচার? হ্যাঁ অবশ্যই, প্রিন্টএফ স্ক্যানএফ যেমন তোমার সিতে যেমন প্রিডিফাইন্ড, মানে কেউ ডেভেলপ করে রেখেছে, তার জন্য তোমাকে stdio.h হেডার ফাইল লাগছে। তো আমাদের এখানে কিছু হেডার ফাইল লাগছে না স্যার? বলো। হ্যাঁ, এখানে যেমন আছে প্রিন্ট, তো এখানে এটা আমরা লিখছি প্রিন্ট দ্য ফাংশন, তো ইকোটা সিগনেচার হচ্ছে ভয়েড ইকো। আমরা ইকো দিই, আমরা বেশি ইকোই ইউজ করব, ঠিক আছে? আমরা কিন্তু প্রিন্ট খুব বেশি ইউজ করব না, আমরা বেশি ইকো ইউজ করব। প্র্যাকটিক্যালি করলে বুঝতে পারবে। প্র্যাকটিক্যালি বোঝার কিছু নেই, জাস্ট এটা তোমার থিওরিটিক্যালি কোশ্চেন আসবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকো অ্যান্ড প্রিন্ট। আলটিমেট তুমি যখন কিছু প্রিন্ট করবে তোমরা কিন্তু ইকোই ইউজ করবে। ওকে, প্রিন্ট অতটা কেউ ইউজও করে না, লাগেও না। ওকে, এক মিনিট। আচ্ছা, এবার যেগুলো আছে ডিফাইনিং ভেরিয়েবল, কনস্ট্যান্ট, ডেটা টাইপস, অপারেটরস, লুপিং। ওকে, সেগুলো তো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, রাইট? ওকে, সো এবার আমরা একটু প্র্যাকটিক্যালি যাই। সো যেটা বলছিলাম যে ফার্স্ট আমাদের কি করতে হবে, বললাম যে আমরা যাই পিএইচপি কোড করি না কেন আমরা কার মধ্যে রাখবো? HDocs এর মধ্যে। সো আমরা HDocs এর মধ্যে একটা ফোল্ডার বানিয়ে নিই, কেন ওখানে লটস অফ ফোল্ডার আছে। তো আমি তো মাল্টিপল প্রজেক্টস রাখতেই পারি একটা সার্ভারের মধ্যে। সো আমি এখানে কি করলাম, এখানে একটা ফোল্ডার বানিয়ে নিই। আচ্ছা, শুধু যা পড়ালাম কোনো ডাউট থাকলে বলতে পারো, ঠিক আছে? কোনো প্রবলেম আছে শুধু যা পড়ালাম? না দাদা। ওকে, স্যার দাদা PHP
আর ASP.NET এর মধ্যে কোনটা বেশি সিকিউর বললে যেন? ASP.NET বেশি সিকিউর। আচ্ছা, মানে প্রথমে আমরা সি ড্রাইভের ওএস এ যেতে হবে আমাকে, এটা মানে কি বললে বুঝতে পারছি না। মানে এখানে তো করেছে না, ওএস ড্রাইভ আছে না সি ড্রাইভের ভেতরে, মানে এখানে যেতে হবে আমার এটার নাম হবে। দিয়েছি ওএস, তুমি এটা তোমার মেশিনের লোকাল হোস্ট হতে পারে। আচ্ছা, এই সরি লোকাল এটা হোস্ট কি বলছি, লোকাল ড্রাইভও হতে পারে। ও ওইটা সি ড্রাইভের মধ্যে রয়েছে। আচ্ছা, আমি সি ড্রাইভে ইনস্টল করেছি, তুমি ডি ড্রাইভে ইনস্টল করবে, তোমার ডি ড্রাইভের মধ্যে থাকবে। তুমি যে ড্রাইভে ইনস্টল করবে আলটিমেটলি সেই ড্রাইভে থাকবে। মানে ওখানে কোড করতে হবে। ইয়েস, ওখানে কোড করতে হবে না, ওখানে তুমি মানে দেখাচ্ছি আমি কিভাবে করবে। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম, HDocs এর মধ্যে একটা পিএইচপি টিউট বলে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আর দেখো HDocs এর আন্ডারে পিএইচপি টিউট। ওকে, সো এবার আমি কি করব এখানে, আচ্ছা এটা প্রথমে আমি কি করব, আমাদের মানে ভিএস কোডে খুলে নেবো। কিভাবে খুলবো? সো আমি কি করলাম, এখানে তুমি অনেক রকম ভাবে করতে পারো, আমি এখানে এটা দেখাচ্ছি, এভাবে তুমি করতে পারো। এখানে তুমি আনলে এই ড্রপ ডাউনটায় ক্লিক করলে, করে এটাকে পুরোটা কেটে দিলে, দিয়ে এখানে কি করলে সিএমডি খুললে। সিএমডি ক্লিক করার পরে তুমি দেখবে বাই ডিফল্ট তোমার পিএইচপি টিউট এই লোকেশনের মধ্যে তোমার সিএমডিটা খুলে গেল। আদারওয়াইজ তোমাকে সিডি মেরে মেরে ঢুকতে হতো পার্টিকুলার লোকেশনটায়। তুমি যদি ওখান থেকে ভাবে করো, বা এখানে তুমি রাইট ক্লিক করেও খুলতে পারো, পার্টিকুলার এই লোকেশনে ঢুকে গেলে, কারণ বিকজ তুমি তো এই লোকেশনের মধ্যে তোমার কোডগুলো করতে চাইছো, রাইট? সো এবার এখানে তুমি যদি লেখো কোড দিয়ে স্পেস দিয়ে ডট, তুমি দেখবে এটা হচ্ছে তোমার ভিএস কোড খোলার একটা শর্ট ট্রিক্স। ওকে, সো দিয়ে তুমি যদি এন্টার মারো, তোমার দেখবে এই লোকেশনের মধ্যে তোমার ভিএস কোডটা খুলে যাবে, রাইট? সো ভিএস কোডটা তোমার এখানে খুলে গেল। এবার তুমি এই পার্টিকুলার পিএইচপি টিউট ফোল্ডারের মধ্যে তুমি কি করতে পারো, বিভিন্ন ধরনের ফাইলস বানাতে পারো, মানে পিএইচপি ফাইল। ওকে, আচ্ছা তার আগে আমাদের কি করতে হবে, অ্যাপাচেটাকে স্টার্ট করতে হবে, বিকজ আমি কি বললাম এটাই আমাদের লোকাল মেশিনটা এজ এ সার্ভার প্রোভাইড করে দেবে। দেন তবে আমরা কি করতে পারবো, আমরা আমাদের ওটাকে ব্রাউজারে অ্যাক্সেস করতে পারবো, রাইট? সো এবার আমরা দেখি আগে আদৌ আমাদের সার্ভারটা খুলছে কিনা। তো সেটা খোলার জন্য আমি কিভাবে চেক করবো, আমরা লিখবো লোকাল হোস্ট, রাইট? লোকাল হোস্ট, আমি এবার কি বললাম যে আমার মেশিনে, হ্যালো, হ্যাঁ, সো আমার মেশিনে কি হয়েছে, আমার মেশিনে পার্টিকুলার 80 পোর্টে নেই, বিকজ আমি চেঞ্জ করে 8084 করে দিয়েছি। তো এটা যদি তুমি এন্টার মারো, দেখো তোমার এটা যদি তোমার খুলে যায় তোমার স্ক্রিনে, তার মানে তুমি জানবে তোমার সাকসেসফুলি সমস্ত কিছু সেট আপ আছে। ওকে, এখানে তুমি যদি পিএইচপি মাইএডমিনে ক্লিক করো, তোমার কি হবে, ডেটাবেসের পোর্শনটা খুলে যাবে। আর এটা এখন খুলবে না, যেহেতু আমি মাইএসকিউএলটা অফ করে রেখেছি, ঠিক আছে? সো আমরা কি কাজ, আমাদের কি কাজ না, আমাদের লোকাল হোস্ট 8084 এটা খোলা। ওকে, এইটা ইকুইভ্যালেন্ট টু, এটা সবসময় মাথায় রাখবে, এটা আমাদের যেটা সবার ভুল হয় প্রথমের দিকে, এইটা, ঠিক আছে, লোকাল হোস্ট 8084, ঠিক আছে, এইটা ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার পার্টিকুলার এই যে পাতটা দেখছো, সি ব্যাকস্ল্যাশ উইন্ডোজ ব্যাকস্ল্যাশ সিস্টেম 32 সিএমডি ইএক্সি। তোমরা কি করো, এখানের মধ্যে তোমরা এইচটিএমএল ফাইল বানাবে, দিয়ে ডবল ক্লিক করে খুলে দেবে। এইচটিএমএল এর ক্ষেত্রে খুলে যাবে, ভালো। বাট পিএইচপি ফাইলের ক্ষেত্রে সেটা কিন্তু খুলবে না, বিকজ তোমার এতটুকু পর্যন্ত লোকেশন, এটা হচ্ছে তোমার মেশিনের লোকেশন। ওকে, বাট তোমার সার্ভার সেটাকে কি হিসাবে ট্রিট করবে, সার্ভার কিন্তু ওই এতটুকু মানে সিএমডি ডট ইএক্সিটা নয়, পিএইচপি ডট টিউট পর্যন্ত এটা কি করছে, এটাকেও তোমার অ্যাজ আ লোকাল হোস্ট হিসেবে ট্রিট করছে। মানে এই HTDocs পর্যন্ত, মানে তোমার ফোল্ডারের HTDocs পর্যন্ত, মানে সি ড্রাইভের ভেতরে, জ্যাম্পের ভেতরে HTDocs ফোল্ডার পর্যন্ত পাতটাই হচ্ছে তোমার লোকাল হোস্ট। বোঝা গেল? সো তোমরা অলওয়েজ ওই পাতটা দেবে না, তোমরা কি দেবে, লোকাল হোস্ট দেবে। তার মানেই বোঝাবে তুমি HTDocs পর্যন্ত পৌঁছে গেছো। এবার এবার আমরা কি লিখবো বলো, HTDocs এর আন্ডারে আমরা কি ফোল্ডার বানিয়েছি, মানে কার মধ্যে আমরা প্রজেক্টটা বানাতে চাইছি, php.tut php_tut, রাইট? সো এবার দেখো এর মধ্যে আমরা ঢুকে গেলাম, রাইট? সো তোমরা এতদূর পর্যন্ত মানে কি বললে, HTDocs পেয়ে গেলে। এবার HTDocs এর মধ্যে তুমি যে ফোল্ডার বানাবে সেটাই। এবার ধরো তুমি এখানে একটা ফাইল ক্রিয়েট করছো, রাইট? ধরো তুমি এখানে ফাইল ক্রিয়েট করছো, ফার্স্ট টাইম একটা HTML ফাইল ক্রিয়েট করি, index.html, ঠিক আছে? এবার তুমি যদি এখানে রিফ্রেশ মারো,
দেখো অটোমেটিক্যালি খুলে গেল, বিকজ বাই ডিফল্ট ওই ইন্ডেক্সটা নিয়ে নেয়। যদি তুমি এটাকে চেঞ্জ করে দাও, ইন্ডেক্স 1 করে দাও, ওকে দেখো এবার ইন্ডেক্স 1.html দিয়ে দিচ্ছে। মানে এবার এখান থেকে এটা এটা তুমি বলতে পারো যে আমার যেমন রুট হচ্ছে কোনো পার্টিকুলার সার্ভারের, মানে পার্টিকুলার মানে জ্যাম্পের ক্ষেত্রে রুট ফোল্ডার হচ্ছে আমার htdocs, তেমনই কোনো পার্টিকুলার প্রজেক্টের ক্ষেত্রে আমাদের রুট ফাইল হচ্ছে index.html or index.php, ঠিক আছে? তো যেটাকে আমাদের আর মেনশন করতে হয় না। এবার যদি তুমি যদি ইন্ডেক্স 1টাকে খুলতে যাও, তোমার দেখো এখানে index1.html-টাকে মেনশন করতে হচ্ছে, বাট যদি এটা index.html হতো তোমাকে মেনশন করতে হতো না। বাই ডিফল্ট ওটাই তোমার রুট, কোনো একটা ফোল্ডারের স্টার্টিং পয়েন্ট, মানে সরি কোনো একটা প্রজেক্টের স্টার্টিং এক্সিকিউশন। ওকে, যেমন তোমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে তোমাদের স্টার্টিং কোথা থেকে, মানে এক্সিকিউশন কোথা থেকে স্টার্ট হয়? এক্সিকিউশন কোথা থেকে স্টার্ট মেন হয়? থেকে। মেন থেকে। সেরকমই পিএইচপির ক্ষেত্রে হচ্ছে index.php or index.html, সো সেটা তোমাকে আর মেনশন করতে হবে না ম্যানুয়ালি, রাইট? সো নাও এবার আমরা কি করবো, ধরো কিছু কোড করছি, এটা আমার এমিট বলে একটা প্লাগইন ইনস্টল করা আছে, সো সেই ক্ষেত্রে আমি শর্টকাটটা ইউজ করে আমি এখানে অটোমেটিক্যালি কোড চলে আসে, ঠিক আছে? সো আমাদের কি কি লিখতে হয়, ডক টাইপ HTML লিখতে হয়। ডক টাইপ মিনস আমাদের বোঝাচ্ছে যে আমরা HTML5 ভার্সন ইউজ করছি, মানে তার আগেকার ভার্সন ইউজ করছি না। ওকে, HTML ল্যাঙ্গুয়েজ আমি এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, আমি ইএন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি সেই জন্য দিয়ে দিয়েছি। এগুলো মেটা ট্যাগ, এগুলো তোমার দিতেও পারো নাও দিতে পারো, ঠিক আছে? মেন হচ্ছে HTML, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে ডক টাইপ, HTML হেড, রাইট? হেডের পর হচ্ছে আমাদের কি লাগবে, টাইটেল। মানে টাইটেল মানে হচ্ছে আমাদের ব্রাউজারে এইখানে যে নামটা দেখায় সেটা হচ্ছে আমাদের টাইটেল, ঠিক আছে? এইখানে ধরো এখানে আমার অনেকগুলো ট্যাব খোলা আছে বলে দেখাচ্ছে না, তো এইখানে যে টাইটেলটা দেখাবে সেটা হচ্ছে আমাদের টাইটেল, মানে এখানে যে লেখাটা দেখায়। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে বডি, বডির মধ্যে আমার কি থাকবে, সমস্ত ডিজাইনিং গুলো আমার থাকবে হচ্ছে বডির মধ্যে। ওকে, সো তোমরা যদি এখানে কোনো লেখো H1 এর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড, ওকে, দিয়ে তোমরা যদি এটা সেভ করলে, সেভ করে এখানে গিয়ে রিফ্রেশ মারলে দেখো হ্যালো ওয়ার্ল্ড চলে এলো, রাইট? বোঝা গেল? এখানে কিন্তু আমরা এখনো পিএইচপির কোড করিনি, এটা কিন্তু আমরা এখনো ক্লায়েন্ট সাইড কোড করে যাচ্ছি, অর্থাৎ HTML এর কোড করে যাচ্ছি। আচ্ছা বলছি এখানে প্রথমত ভিএস কোডে লেখা হলো, তারপরে কি বললেন, ক্রমে গিয়ে রান করলেন? ক্রমে গিয়ে, হ্যাঁ ক্রমে গিয়ে তো পাথটা খুলে রাখলাম। পাথটা কিভাবে খুললাম বললাম না, যে htdocs পর্যন্ত হচ্ছে লোকাল হোস্ট বোঝাচ্ছে, লোকাল আমার মেশিনে 8084 পর্যন্ত বোঝাচ্ছে। তারপর হচ্ছে তারপর যে পার্টিকুলার ফোল্ডারের মধ্যে তুমি প্রজেক্টটা করছো সেই প্রজেক্টটা দেবে, তারপরে তোমার ফাইল নেমটা দেবে। এবার বাই ডিফল্ট index.html দিলে সেটা বাই ডিফল্ট নিয়ে দেবে, যেহেতু ওটা স্টার্টিং এক্সিকিউশন আছে ওখান থেকে। যদি তুমি অন্য কিছু নাম দাও তোমার ফাইলে, তাহলে সেটাকে মেনশন করতে হবে, ঠিক আছে? ওকে, নাও এবার যেটা প্রবলেম সেটা হচ্ছে আমরা যদি HTML ফাইল ইউজ করি না, সো আমরা এখানে PHP এর কিছু কোড করতে পারবো না, বিকজ সে PHP সিনট্যাক্সকে বুঝতে পারবে না, রাইট? আমি যদি এখানে PHP লিখি, ও এটা কি করবে, অ্যাজ আ HTML প্রিন্ট করে দেবে, PHP সিনট্যাক্সকে ও রিড করতে পারবে না। সো আমরা কি করব, আমরা এমন একটা সুপার সেট ভাববো যেখানে আমরা HTML এর কোড তো করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমি PHP এর কোডও করতে পারবো। তার জন্য আমরা যে এক্সটেনশনটা ইউজ করব সেটা হচ্ছে, আমরা কি এক্সটেনশন ইউজ করব সেটা হচ্ছে আমাদের .php, রাইট? সো আমি ইন্ডেক্সই রাখছি, যেহেতু বাই ডিফল্ট এক্সিকিউশন হয়ে যাবে, আর .php করছি, ঠিক আছে? আর এখানে তুমি কি, এখানে তুমি যেমন তোমার HTML এর কোড আছে সেরকম তো রাখতেই পারবে। এখানে রিফ্রেশ মারলে দেখো হ্যালো ওয়ার্ল্ড থাকছেই। সরি, এখানে এটা চেঞ্জ করতে হবে, এটা দিতেই লাগবে না, বিকজ স্টার্টিং এক্সিকিউশন এখানে দেখো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু চলে এলো, রাইট? সো আমরা এখানে PHP এর কোডও করতে পারবো, ইভেন আমি কি করতে পারবো, HTML এর কোডও করতে পারবো। সো দ্য টাইম বিন আমি HTML এর কোড হাটিয়ে দিচ্ছি, ঠিক আছে? HTML এর কোড যেহেতু লাগছে না কিছু, বিকজ আমরা অনলি ফোকাস অন PHP কোড রাইট নাও, ঠিক আছে? সো এবার আমরা এখানে দেখবো যে কিভাবে প্রিন্ট করবো PHP তে। সো আমরা এখানে আর H1 ট্যাগ ওরকম করে ইউজ করতে পারবো না। সো আমরা প্রিন্ট করার জন্য আমরা কি বললাম, যে ইকো স্টেটমেন্ট ইউজ করি। সো ইকো হ্যালো ওয়ার্ল্ড, রাইট? সো এবার যদি আমি এটাকে নিয়ে, বাট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখনই যা PHP এর কোড লিখবো না কেন, সেটা কিন্তু মাস্ট বি
ইন দিস কোড। ওকে, মানে অ্যাঙ্গুলার ব্র্যাকেট কোয়েশ্চেন মার্ক পিএইচপি কোয়েশ্চেন মার্ক অ্যাঙ্গুলার ব্র্যাকেট, তার মধ্যেই যে সমস্ত লাইনগুলো থাকবে সেইগুলোই অ্যাজ আ পিএইচপি কোড হিসেবে ট্রিট করবে, আদারওয়াইজ করবে না। ঠিক আছে, দিয়ে এবার আমি এখানে আবার রিফ্রেশ মারছি, দেখো হ্যালো ওয়ার্ল্ড কিন্তু কন্টিনিউ আছে। এবার তুমি বলতে পারো সেম আছে, তুমি যদি চেঞ্জ করে দাও ধরো হ্যালো ওয়ার্ল্ড 111, ওকে, এবার দেখো তুমি এবারে চেঞ্জটাও এখানে পাবে, রাইট? ঠিক আছে, সেম হবে তুমি এটাকে প্রিন্ট স্টেটমেন্টে ইউজ করতে পারো, যেটা বললাম তখন প্রিন্ট স্টেটমেন্ট ইউজ করেও কিন্তু তোমরা এখানে করতে পারো। ঠিক আছে, দেখো হ্যালো ওয়ার্ল্ড আবার প্রিন্ট হয়ে গেল। দুটো দিকেই করতে পারো, বাট আমরা ইউজ করবো ইকো, দুটোর মধ্যে তোমরা ডিফারেন্স জানোই। আচ্ছা, আর একটা কথা, পিএইচপি যেটা ছিল তোমাদের পিএইচপি কিন্তু কেস ইনসেনসিটিভ। ওকে, তুমি যাই কিছু ডিফাইন করো, হ্যাঁ যদি কনস্ট্যান্ট ডিফাইন করো সেটা কিন্তু মাস্ট বি আপার কেস। ওকে, বাট বাই ডিফল্ট তুমি যদি ক্যাপসেও লেখো নর্মালও লেখো কাজ করে যাবে। ঠিক আছে, কেস ইনসেনসিটিভ। আচ্ছা, এটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টটা গেল। আচ্ছা, এবার হচ্ছে হ্যাঁ, এবার হচ্ছে পিএইচপিতে আর কি আছে তোমাদের, পিএইচপি অপারেটর। অপারেটর তোমরা সবাই জানো, প্লাস আছে, মাইনাস আছে, প্লাস প্লাস আছে, মাইনাস মাইনাস আছে, ডিভিশন আছে। ঠিক আছে, আর কি আছে যেগুলো তোমরা সিতে করেছো, মডিউলার ডিভিশন আছে। ঠিক আছে, প্লাস সরি প্লাস ইকুয়াল টু আছে, মাইনাস ইকুয়াল টু আছে, এরকম করে সব অপারেটরগুলো কিন্তু অ্যাভেলেবেল। ইভেন তার সাথে সাথে তোমরা যেগুলো করেছো, লজিক্যাল অ্যান্ড করেছো, লজিক্যাল অ্যান্ড আছে। ওকে, সিঙ্গেল অ্যান্ড আছে, বিটওয়াইজ অর অপারেশন আছে, রাইট? অ্যান্ড আর কি কি অপারেটর করেছো বলো? হ্যাঁ, তারপর হচ্ছে তোমরা গ্রেটার দেন বা গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন বা লেস দেন ইকুয়াল টু, সব অপারেটর যা যা তোমরা সিতে করেছো সব অ্যাভেলেবেল ইন পিএইচপি, রাইট? বাট বাট এক্সট্রা একটা অপারেটর আছে, ট্রিপল ইকুয়াল টু। ট্রিপল ইকুয়াল টু, ওকে। আর একটা তোমরা করেছিলে না, নট ইকুয়াল টু, সেটাও এখানে অ্যাভেলেবেল আছে, নট ডবল ইকুয়াল টু। এই দুটো এক্সট্রা আছে, ডিফারেন্স কি বলবো অবশ্যই। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য অপারেটর অ্যাভেলেবেল ইন পিএইচপি। সো তোমরা যদি এখন দুটো সংখ্যার বা দুটো ডিজিটের যোগ করতে চাও, তোমরা কি করতে পারো? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবো পিএইচপিতে, তো তুমি সেটাতে আসি। ওকে, সো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করবো? $a, লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ বলা হয় পিএইচপি কে। কেন না, পিএইচপি তে কোনো টাইপ ডিক্লেয়ার করতে হয় না। ঠিক আছে, তোমরা পাইথন যদি করে থাকো তোমরা পাইথনেও জানবে, পাইথনেও কোনো টাইপ ডিক্লেয়ার করতে হয় না, ইন্ট কি ফ্লোট, বাই ডিফল্ট তোমার যে ভ্যালুটা করতে অ্যাসাইন করা হয় সে সেটার টাইপটাকেও নিয়ে নেয়। ওকে, পিএইচপি হচ্ছে সেম, বাট ডিফারেন্স কি, তোমরা পাইথনে লিখলে নর্মাল এ লিখতে, বাট পিএইচপিতে সব ধরনের ভেরিয়েবল, তুমি যাই ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করো না কেন, সেটা কিন্তু অবশ্যই ডলার দিয়ে ডিক্লেয়ার করতে হবে, $a। এটাই কিন্তু পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিনট্যাক্স। ওকে, $a ইকুয়াল টু তুমি ধরো 5 নিলে, $b ইকুয়াল টু ধরো তুমি 6 নিলে, আর তুমি কি করলে ধরো $c ইকুয়াল টু ধরো তুমি কি করে দিলে $a প্লাস $b, রাইট? আর তুমি এখানে কি করলে, প্রিন্ট করছো, অর্থাৎ ইকো করে দিলে, ইকো সাম ইকুয়াল টু সাম কোলন হচ্ছে তুমি করে দিলে, কোটেশনের মধ্যেই করতে পারো তুমি একসাথে এখানে, বা কোটেশনের বাইরেও করতে পারো, $c করে দিলে, রাইট? দিয়ে এবার তুমি এখানে, বাট হ্যাঁ সিনট্যাক্সের মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সব কিন্তু এন্ড হবে সি এর মতো সেমিকলন দিয়ে, নাহলে কিন্তু এন্ড টার্মিনেটর বুঝতে পারবে না। এবার যদি সামটাকে আমি প্রিন্ট করি, দেখো কি হয়, দেখো 11, বোঝা গেল? ভেরিয়েবল, অপারেটর, হ্যাঁ দাদা। ওকে। আচ্ছা, এবার যে ডবল ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল টুর মধ্যে ডিফারেন্সটা বলছি। হ্যাঁ, ধরো তুমি নিলে আচ্ছা এই দুটোকে নট কমেন্ট আউটই করি। আচ্ছা, এবার যদি আমি চেক করি, ইফ, ভালোভাবে বুঝবে, $a ইকুয়াল টু যদি $b হয়, আচ্ছা, সো ও আমাকে একটা স্টেটমেন্ট, সো আমার ব্যাকওয়ার্ড ব্যাকেটের দেওয়া দরকার নেই, তো ব্যাকেটের মধ্যে প্রিন্ট করবে ইকুয়াল। ওকে, আদারওয়াইজ প্রিন্ট করবে এলস, এলস প্রিন্ট করবে নট ইকুয়াল, রাইট? সো অবশ্যই তোমরা দেখেই বুঝতে পারছো যে 5 আর 6 ডিফারেন্স, সো কি প্রিন্ট করবে, নট ইকুয়াল।
রাইট? দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি দুটো সেম করে দিলাম। কি প্রিন্ট করবে এটাও তোমরা দেখে বুঝতে পারছো যে ইকুয়াল প্রিন্ট করবে। বাট এবার ধরো তুমি এখানে করে দিলে এটা সিঙ্গেল কোটের মধ্যে এটা রাখলে, তার মানে 5টা টাইপটা কি হলো, $B এর টাইপটা কি হলো? এই সিঙ্গেল কোটের মধ্যে আমি কোনো কিছু রাখি, স্ট্রিং। ক্যারেক্টার। স্ট্রিং। ক্যারেক্টার স্ট্রিং ইজ মানে স্ট্রিং ইজ আ কালেকশন অফ ক্যারেক্টার। সো এটা কি হচ্ছে, পার্টিকুলার একটা ক্যারেক্টার হচ্ছে। সো এক্ষেত্রে কি আমার ইকুয়াল দেওয়া উচিত আর নট ইকুয়াল দেওয়া উচিত, কি দেওয়া উচিত? দুটোই কিন্তু সেম 5। হ্যাঁ, পিএইচপি তে ইকুয়ালি দেবে। পিএইচপি তে ইকুয়াল দেবে, তোমরা করেছো বলে জানো। সো হ্যাঁ, তো এটাই বলতে চাইছি, এটাই যে ডিফারেন্স। সো আমি যদি এখানে এটাকে চেক করি তো এটাকে আমার ইকুয়ালি দেবে, বাট এবার যদি আমি এটা ট্রিপল ইকুয়াল টু করে দিই তখন কিন্তু আমাকে নট ইকুয়াল দেবে। সো তোমরা নিজেরাই বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডবল ইকুয়াল টু ট্রিপল ইকুয়াল টু? সেম ভ্যালু কিন্তু টাইপটা ডিফারেন্ট বলে আমার কি দিচ্ছে, নট ইকুয়াল দিচ্ছে। সো ট্রিপল ইকুয়াল টু চেক করে টাইপটাও, মানে ভ্যালুটা সেম আছে কিনা সেটা তো চেক করবেই, সেটা হচ্ছে প্রিলিমিনারি, ঠিক আছে? মানে ডিফারেন্ট হলে তো অবশ্যই ডিফারেন্ট দিয়ে দেবে, বাট সেম হলেও ও তার সাথে যদি কি করবে, টাইপটাকেও চেক করবে যে আমার টাইপটাও সেম কিনা। যদি টাইপটা সেম হয় তবেই কিন্তু ও কি করবে, ট্রু কাজ করবে, আদারওয়াইজ ফলস কাজ করবে। আর নট ডবল ইকুয়াল টু ক্ষেত্রেও সেম কনসেপ্ট। বোঝা গেল? বোঝা গেল সবার? হ্যাঁ দাদা। ওকে, আচ্ছা, হলো। এটা হচ্ছে ভেরিয়েবল গেল। আচ্ছা, আর কি আছে? বলি এখানে কোনো কোনো ব্র্যাকেট দেওয়া হয় না কোথায়? এই যেখানে ইফ স্টেটমেন্টে বলছো? আমি তো একটা সিঙ্গেল লাইন লিখছি, তো সিঙ্গেল লাইনে কি ব্র্যাকেট দরকার পড়ে সিতেও? যদি মাল্টিপল লাইন হয় তখন তো আমরা ব্লক অফ স্টেটমেন্ট বোঝানোর জন্য ব্র্যাকেট দরকার পড়ে, অবশ্যই ব্র্যাকেট দরকার। যদি মাল্টিপল লাইন হতো আমি ব্র্যাকেট দিতাম। হ্যাঁ, তো এখানে $A মানে ইকুয়াল টু 5 আর কমা দিয়ে যদি লিখে $B ইকুয়াল টু বাসে, মানে এরকম লিখতে পারি? বুঝতে পারলাম না। এই যে আছে না $A ইকুয়াল টু 5 লিখেছো, তার নিচে লিখেছো $B ইকুয়াল টু 5, তো এবারে ওটাকে সিঙ্গেল লাইনে লেখা যায় না? সিঙ্গেল লাইনে লেখা কেন যাবে না? অবশ্যই লেখা যাবে। তুমি যদি এখানে টার্মিনেটর দিয়ে দাও অবশ্যই লেখা যাবে, বাট তুমি যদি সেমিকোলনটা না দাও তোমার তো অবশ্যই ওখানে এরর দেবে, তাই না? টার্মিনেটর তো মাস্ট। আচ্ছা, ও এটা তো ভেরিয়েবলের গল্প গেল। তো এইভাবে তোমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবে, আর অপারেটরও তোমাদের বললাম, কাজ করতে করতে অপারেটর গুলো জেনে যাবে। এবার যদি তোমার সিতে যাওয়া নর্মাল অপারেটর করেছো, প্লাস মাইনাস সব সেম, শুধু যে দুটো ডিফারেন্স এক্সট্রা অপারেটর ছিল আমি তোমাদের দেখালাম। আচ্ছা, বলছে কনস্ট্যান্ট কিভাবে ডিক্লেয়ার করবো। সিতে কি করতে, কনস্ট ইউজ করতে, তাই তো? কনস্ট কিওয়ার্ড ইউজ করতে। কনস্ট্যান্টের কাজ কি, যে আমরা একবার ভ্যালু সেট করে দিলে সেটাকে আর চেঞ্জ করতে পারবো না, রাইট? অর্থাৎ মডিফিকেশন ইজ নট অ্যালাউড ইন কেস অফ কনস্ট্যান্ট টাইপস অফ ভেরিয়েবল, রাইট? সো পিএইচপিতেও সেটা অ্যাভেলেবেল, বাট নট ইউজিং কনস্ট অপারেটর অর কনস্ট স্টেটমেন্ট। সো এখানে কি করতে হয়, পিএইচপিতে কি করতে হয়, আমরা সিতে কি লিখতাম, কনস্ট ইন্ট এ ইকুয়াল টু 5। সো আমরা এ এর মধ্যে যদি 6 অ্যাসাইন করতাম, আমরা এর মধ্যে 5ই ভ্যালু পেতাম, বিকজ ইটস আ কনস্ট্যান্ট। ওকে, বাট এখানে আমরা কিভাবে করব সেটা, এখানে আমরা ইউজ করব ডিফাইন, রাইট? ডিফাইন। সো ডিফাইনের মধ্যে আমরা কি দুটো জিনিস পাস করাবো, একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে ভ্যালু। এটা তোমরা প্রথম শুনছো অনেকে যারা পিএইচপি করনি, হোয়াট ইজ দ্য কি অ্যান্ড ভ্যালু। কি মিনস হচ্ছে, যদি সিম্পল ভাবো, যদি ইন্ট এ ইকুয়াল টু 5 লেখো, ঠিক আছে? সো এখানের মধ্যে কি হচ্ছে আমার এ, আর ভ্যালু হচ্ছে আমার 5। সো ভ্যালুকে যেখানে স্টোর করা হয় সেটাই হচ্ছে আমার কি। অর্থাৎ ভ্যালুকে যেটা দিয়ে আমরা অ্যাক্সেস করব, আমরা 5কে তো ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো না, 5কে আমরা অ্যাক্সেস করবো কি দিয়ে, বাই দ্য হেল্প অফ এ, রাইট? সো এ হচ্ছে আমার কি, আর এর যে ভ্যালু সেটা হচ্ছে আমার 5। সো সেরকম ভাবেই আমরা এখানে কি করব, ধরো আমরা এখানে লিখছি, এটা কিন্তু আমাদের ক্যাপিটাল লিখতে হবে, আমরা যখন কিটা লিখবো আমাদের কিন্তু ক্যাপিটাল লিখতে হবে। ধরো আমরা লিখলাম এক্স, রাইট? এক্স এর ভ্যালু দিলাম হচ্ছে 5। এবার যদি আমি প্রিন্ট করি, অর্থাৎ
ইকো করি এক্স কে ফাইভ দেখাচ্ছে। তো এইভাবে আমরা কি করব, কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। ঠিক আছে, বোঝা গেল তো দূর? হ্যাঁ দাদা। ওকে, ডেটা টাইপ গেল, অপারেটর গেল, ভেরিয়েবল গেল, কনস্ট্যান্ট গেল, কেস সেন্সিটিভিটিও হয়ে গেছে। তবে লুপিং, রাইট, যেটা তোমাদের ইউনিট 1 এর লাস্ট আছে কন্টেন্ট। লুপিং, লুপিং কি সেম কনসেপ্ট। ওকে, যা যা তোমরা সিতে ইউজ করেছো, আমি তাও সিনট্যাক্স গুলো দেখিয়ে দিচ্ছি। সো ফর লুপের সিনট্যাক্স কি ছিল? ফর ফার্স্টে কি থাকতো? ইনিশিয়ালাইজেশন, রাইট? তারপর কি থাকতো? কন্ডিশন, রাইট? তারপর কি থাকতো? ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ঠিক বললাম সিনট্যাক্সটা? এটাই থাকতো তো? হ্যাঁ দাদা একদম। হ্যাঁ ওকে, হ্যাঁ তো তোমরা সিতে কি করতে, আমি দুটোর সাথে কম্পেয়ার করে করছি। সিতে কি করতে? সিতে করতে হচ্ছে ইন্ট আই ডিক্লেয়ার করতে, বিকজ ডিক্লারেশন মাস্ট বি অ্যাট দ্য টপ। ওকে, তো এবার কি করতে? আই ইকুয়াল টু 0, আই লেস দেন 5, সে 5 ধরলাম, দেন আই প্লাস প্লাস, রাইট? বাট পিএইচপিতে এরকম ভাবে আমরা করবো না, তাই তো? তো পিএইচপিতে আমরা কিভাবে করব? কি চেঞ্জ হবে বলো? তোমরা নিজেরাই বলতে পারবে। পিএইচপিতে কি আমাদের টাইপ ডিক্লেয়ার করার দরকার পড়বে? সেখানে দাদা এখানে কি করতে হবে? এখানে মানে কাজ করবো আমি এখানে প্রিন্ট করবো তো? না, আমি মানে সিনট্যাক্সের, আমি আগে সিনট্যাক্সের গল্পতে আসি। সিনট্যাক্সটাকে মেটাও, তারপর আমি বলছি কি করবো ফর লুপ দিয়ে। এটা হচ্ছে আমার সিএস সিনট্যাক্স। আমি এই সিএস হ্যাঁ সিনট্যাক্সটাকে পিএইচপি তে কনভার্ট করছি। সো স্টেপ বাই স্টেপ বলো। ফার্স্টে আমাদের কি ডিক্লারেশনের দরকার পড়বে ইন কেস অফ পিএইচপি? হ্যাঁ না, কি না? দরকার নেই। ডিলিট। আচ্ছা, আমরা কি নর্মাল ভেরিয়েবলকে, এটা তো একটা সিএল ভেরিয়েবল, আমরা কি নর্মাল ভেরিয়েবলকে শুধু শুধু এরকম লিখতে পারি পিএইচপি তে? হ্যাঁ না, একটু ডলার দিয়ে করতে ডলার আই, রাইট? ডলারে করতে হবে। ডলার আই। আচ্ছা, তাহলে সব কটার ক্ষেত্রে ডলার হবে, ডলার হবে। এটাই হচ্ছে পিএইচপি সিনট্যাক্স হয়ে গেল। এবার ধরো তুমি যেটা বলছো, আমরা কেন লুপ ইউজ করি? লুপ ইউজ করি কি কোনো রিপিটেটিং টাস্ক করার জন্য। আমরা সেই রিপিটেটিং টাস্কটাকে বারবার ধর না লিখে, মাল্টিপল লাইন না লিখে, একটা সিঙ্গেল লাইনে কিভাবে রিপিটেটিং টাস্কটা করতে পারবো, সেটা হচ্ছে আমাদের বাই দ্য হেল্প অফ লুপ, রাইট? ধরো তোমার একটা রিকোয়ারমেন্ট পড়লো, অ্যাজ পার অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট, যে তোমার নামটাকে, অর্থাৎ ধরো এ কে 10 বার প্রিন্ট করবো। সো আমি 10 বার লিখবো ইকো এ, ইকো এ, ইকো এ, ইকো এ, লিখবো না। সো আমরা কি করবো? একটা লুপের মধ্যে লিখে দেবো। ধরো আমি এটাকে 5 বার প্রিন্ট করতে চাইছি, এবার আমি এখানে করে দিলাম ইকো, ইকো করে দিলাম হচ্ছে আমি এ। ওকে, বাট এখানে একটা গল্প আছে। ধরো ইকো এ করলাম, ঠিক আছে, এ প্রিন্ট হয়ে গেল, বাট নতুন লাইনে তো, মানে নিউ লাইন করে তো এলো না। এবার তুমি সিতে কি ইউজ করতে? ব্যাকস্ল্যাশ এন, নিউ লাইনের জন্য, রাইট? সো এখানে তোমরা কি করবে? এখানে তোমরা এইচটিএমএল এর সিনট্যাক্সকেও ঢোকাতে পারবে। তোমরা এখানে কি করবে? এ যেমন প্রিন্ট, ইয়েস, বিআর ট্যাগ। তোমরা এখানে কি করবে? স্ল্যাশ বিআর, ঠিক আছে, দিয়ে দিলে। এবার তোমরা এখানে চেক করো, হয়ে গেল। বাট এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসবে, ডটটা কি জন্য ইউজ করা হচ্ছে? ডট ইউজ ফর কনক্যাটিনেট। ওকে, তোমরা সিতে কি ইউজ করতে কনক্যাটিনেট করার জন্য? কমা, রাইট? কমা ইউজ করতে, ঠিক আছে। জাভাতে কি ইউজ করতে? প্লাস ইউজ করতে। পিএইচপিতে কি ইউজ করবে? ডট ইউজ করবে, ঠিক আছে। দুটো স্ট্রিংকে কনক্যাটিনেট করার জন্য আমরা কি ইউজ করবো? ডট ইউজ করবো। হলো? বোঝা গেল? বোঝা গেল? দাদা বলছি, ডলার আইটা যদি আমি উপরে ডিক্লেয়ার করি তাহলে তো ফরেতে নর্মাল আই ইকুয়াল টু 0 থাকে। বলো বলো বলো, ডলার আইটা। বললাম ডলার যদি আমি একদম উপরে টপে ডিক্লেয়ার করি তখন হ্যাঁ, ডিক্লেয়ার ডলার করার আই কেন দরকার পড়বে? কেন তোমার কি এখানে টাইপ ডিক্লেয়ার করার দরকার পড়ে পিএইচপি তে? না। তাহলে তুমি বেকার শুধুমাত্র ডিক্লেয়ার করবে কেন? তোমার তো এখানে টাইপ মেনশন করার কোনো দরকারই পড়ছে না। তোমরা ডিরেক্ট অ্যাসাইন করতেই পারো ভ্যালু। যখনই ভ্যালু অ্যাসাইন করবে, ওটা টাইপটা ধরে নেবে। লুজলি টাইপ ল্যাঙ্গুয়েজ, যে কারণে পিএইচপি কে বলা হচ্ছে। সো তুমি কেন বেকার বেকার ডিক্লেয়ার করবে, তাই না? হ্যাঁ, তোমার যদি গ্লোবালি ডিক্লেয়ার করতে হয়, বাই ডিফল্ট তুমি কি করবে? ডলার আই ইকুয়াল টু 0 করে দিলে, ঠিক আছে।
এখানে কি করবে, এটাকে হাঁটিয়ে দেবে, শুধু একটা সিঙ্গেল কলন রাখবে, সেমিকলন রাখবে, তাও কাজ করে যাবে। হয়ে গেল, ঠিক আছে, মানে কিছু একটা ভ্যালু আছে সেই জন্য ওখানে তোমার সেমিকলনটা দিতেই হবে। এবার তুমি সেই স্টেপটা আগে করে নিলে, করতেই পারো। বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, এবার আসি ওয়াইল লুপ। ঠিক আছে, ওয়াইল লুপে কি করতে, সেম আগে কি করে দিতে, ডলার আই, মানে সরি, আমি যদি সিএস সিনট্যাক্সে যাই, ইন্ট আই ইকুয়াল টু 0, তারপর কি করতে, ওয়াইল ওয়াইল আই লেস দেন 5, তারপর কি করতাম, সাম কিছু প্রিন্ট করতাম, ইকো সে ধরো বি, অ্যান্ড আমি সেটা তো তোমরা জানোই যে বিআর ট্যাগ ইউজ করতে পারবো এইভাবে, তো আমি বিআর একবারই এটা ইউজ করছি। ঠিক আছে, আর তার সাথে কি করতাম, আই প্লাস প্লাস। বলো কি চেঞ্জ হবে পিএসপি তে, তোমরা নিজেরাই পারবে, বলো কি চেঞ্জ হবে। তো এখানে তবে এখানে কিন্তু আই ইকুয়াল টু, মানে এখানে শুধু আই ইকুয়াল টু লিখলেই হবে, শুধু এরকম আই ইকুয়াল টু 0 লিখবো, সরি না, Dollar কিছু I দরকার নেই। equal to ডলার আই Y ইকুয়াল টু 0 লিখলেই লিখবো, হবে। আর এখানে কি হবে, ডলার আই, আর এখানে কি হবে, এখানে কি হবে, ডলার, শুধু ভেরিয়েবল গুলো টাইপটা চেঞ্জ হবে। নিয়ে আমি দেখো ফর লুপ তো বন্ধ করে দিয়েছি, আর এটা এর জায়গায় বি করলাম, বিকজ এক আউটপুট দেখছো প্রতিবার, তো চলে এলো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কি করব, ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপের সিনট্যাক্স কি, সিতে ইন্ট আই ইকুয়াল টু 0, ডু কি করো, ডু কি করবে, প্রিন্ট করবে, আই প্লাস প্লাস করবে, while কন্ডিশন দেবে, আই লেস দেন 5 দিয়ে সেমিকলন দেবে, রাইট? সিএস সিনট্যাক্স। বলো পিএইচপি তে কনভার্ট করবে কি করে, এটা সি করে দিলাম, dollar I equal to dollar 0, I equal to 0 dollar এখানে I plus plus তো আর y দিতে দেখাতে dollar কেটে I যাবে। less than ভেরি গুড, 5. হয়ে গেল, পিএইচপি তে কনভার্ট হয়ে গেল। চেক করে নি সিটা প্রিন্ট হচ্ছে কিনা, হয়ে গেল। বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডু হোয়াইল লুপ এন্ড হোয়াইল লুপ as far as your C concept? ডু হোয়াইল লুপে একবার অন্তত চেক হবে স্টেটমেন্টটা, আর হোয়াইল লুপে আগে কন্ডিশন চেক হয়ে যাচ্ছে, তো So কন্ডিশন না স্যাটিসফাই so হলে একবার so আমরা ডু হোয়াইল লুপকে কি লুপ বলি, আর হোয়াইল লুপকে কি ধরনের লুপ বলি? এন্ট্রি কন্ট্রোল আর এক্সিট কন্ট্রোল লুপ। ভেরি গুড। সো ডু হোয়াইল লুপ হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ, যখন এক্সিট হচ্ছে তখন আমার কন্ট্রোলটা চেক হচ্ছে, আর হোয়াইল হচ্ছে আমার এন্ট্রি কন্ট্রোল লুপ, যখনই আমি এন্ট্রি করব না কেন তখনই আমি আমার কন্ডিশনটা চেক করে নেবো যে দিস কন্ডিশন ইজ স্যাটিসফাইড অর নট। ঠিক আছে, সো এটাই তোমাদের ইউনিট 1 ছিল। ফর ইচটা আছে, বাট ফর ইচটা আমি এরকম করে যাব না, বিকজ ফর ইচ তখনই দরকার পড়বে যখন আমি অ্যারেকে প্রিন্ট করব। সো তার আগে আমাদের অ্যারে জানতে হবে। সো এখানে তোমাদের ফার্স্ট ইউনিটে অ্যারে বলে কিছু ছিল না, রাইট? না, অ্যারে বলে কিছু নেই। সো আমি অ্যারে যখন আগে পড়াবো তারপর আমি ফর ইচ লুপটা দেখাবো, ঠিক আছে? বিকজ মাঝখান থেকে ফর ইচ এরকম করে দেখানো যাবে না, বিকজ তার আগে অ্যারে বুঝতে হবে। পিএইচপি তে 3 ধরনের অ্যারে থাকে, ঠিক আছে? সো বলো, এতদূর পর্যন্ত কারোর কোনো প্রবলেম থাকলে বলো। মানে অ্যাজাক্সও দিয়েছে তারপরে এখানে স্ক্যানাপের মতো কিছু আছে কি, মানে এটাই ভাবছিলাম কে কোশ্চেনটা করবে, যে আমি এখানে কিভাবে রিড করবো, অর্থাৎ ইনপুট কিভাবে নেবো। হ্যাঁ, কোশ্চেনটা এক্সপেক্ট করছিলাম। সো পিএইচপি তে আমরা কি, পিএইচপি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। সো ইনফরমেশন আমি কোথা থেকে পাই, অ্যাজ পার অ্যাজ ইউর ডায়াগ্রাম, ইনফরমেশন আমি কোথা থেকে পাই? যদি আমি ফর্ম সাবমিট করতে হয়, ইনফরমেশন আমি কোথা থেকে পাবো? ক্লায়েন্ট থেকে। সো অবশ্যই আমাদের ইনপুট নেওয়ার জন্য কিছু ক্লায়েন্ট সাইড জিনিস বানাতে হবে, রাইট? তো নর্মালি আমরা কোডিং এর মাধ্যমে কোনো এখানে ইনপুট নিতে পারবো না। সো আমাদের ক্লায়েন্ট একটা অ্যাপ্লিকেশন বানাতে হবে, কিভাবে দুটোর মধ্যে আমরা কানেক্টিভিটি করবো সেসব আমরা সব কিছু দেখবো, ঠিক আছে? সো আমাদের ওই ক্লায়েন্টে একটা ফর্ম থাকবে, অর্থাৎ যা খুশি থাকতে পারে ডিজাইন, ঠিক আছে? সেখান থেকে আমরা কিভাবে ইনপুট নেবো, দিয়ে তারপর আমরা এক্সিকিউট করবো, সব কিছুই দেখাবো। সো আমরা নর্মালি ইনপুট নিতে পারবো না, সো আমাদের ক্লায়েন্ট সাইডেও আমাদের একটা বানাতে হবে, বিকজ আমরা এখন অনলি ডিল উইথ দ্য সার্ভার সাইড কোড, রাইট? সো আমাদের
ক্লায়েন্ট অ্যাকচুয়ালি আমাদের কিছু রিকোয়েস্ট পাঠাবে তবেই না আমরা সার্ভারে এক্সিকিউট করবো, বাট এখন আমরা বাই ডিফল্টই সার্ভারে কিছু ভ্যালু ধরে নিয়ে সেগুলোকে এক্সিকিউট করাচ্ছি। এই ধরো তুমি যোগ করছো, সেটা ক্লায়েন্ট তোমাকে দুটো সংখ্যা পাঠাবে, তবে তোমরা সেই দুটো সংখ্যাকে পাবে, সেই হিসাবে দুটো সংখ্যাকে তুমি তবে এক্সিকিউট করবে, তাই না? সো এখন আমরা শুধুমাত্র সার্ভার সাইডে কোড করছি। এবার নেক্সট দিন আমি কি করব, ক্লায়েন্ট সাইডে কিছু ইনফরমেশন রিকোয়েস্ট পাঠাবে, সেটা সার্ভার সাইডে কিভাবে আমরা এক্সিকিউট করি সেগুলো দেখাবো, সিলেবাস অনুযায়ী যেগুলো বাকি আছে সেগুলো দেখাবো। ঠিক আছে, বলো, কারো কোনো ডাউট থাকলে বলো। ফার্স্ট ইউনিট শেষ, আজকে আর এগোচ্ছি না আমি, নেক্সট দিন বাকিটা করাবো। ফার্স্ট ইউনিটে যদি কিছু আর জিজ্ঞাসা থাকে আমাকে বলো। দাদা কেস সেনসিটিভ মানে কি, এই যে আমরা একটা ইকো স্টেটমেন্টে যদি সেমিকলনটা না দিই তাহলে প্রিন্ট হবে না, এগুলো কেস সেনসিটিভ? কেস সেন্সিটিভ মানে ওটা বোঝায় না, কেস সেন্সিটিভ মানে বোঝায় ধরো তুমি ইকোটাকে ক্যাপসে লিখলে, ঠিক আছে, চেক করো তো প্রিন্ট হচ্ছে কি হচ্ছে না। হচ্ছে প্রিন্ট হবে না, হবে, কেস ইনসেনসিটিভ বললাম না তখন, ধরো ডি করলাম, হচ্ছে। সো পিএইচপি ইজ কেস হ্যাঁ হচ্ছে তো। ইনসেনসিটিভ, পিএইচপি ইজ কেস ইনসেনসিটিভ। বাট তুমি সিতে তুমি যদি করো প্রিন্টএফটাকে তুমি কোনোদিন ক্যাপসে প্রিন্টএফ লিখে দেখো তো, এরর খেয়ে যাবে, হবে ঠিক আছে। না। তো সি হচ্ছে কেস সেন্সিটিভ আর পিএইচপি হচ্ছে কেস ইনসেনসিটিভ, রাইট? তুমি যে কোনো টাইপের আপার কেস লোয়ার কেস ইউজ করতে পারো, বাট তোমাকে কি বললাম, যখন তুমি কনস্ট্যান্ট ডিক্লেয়ার করবে সেটা কিন্তু কিটা মাস্ট বি কিন্তু ক্যাপস, ঠিক আছে। কিটা কিন্তু তুমি যদি এক্সটাকে তুমি যদি স্মল এক্স লিখতে তখন লেখো, তাহলে কিন্তু তোমার ভ্যালুটা কেউ নেবে না। বাট তুমি ডিফাইনটাকে ক্যাপসে লিখতে পারো, নিয়ে নেবে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ দাদা। বলো, কারো কোনো ডাউট, হ্যাঁ, এনিথিং এলস? ধরো বলছি এখানে মানে জ্যাম পেজটা তো ফার্স্ট হলো না, এটা কি হলো না? কি হলো না? জ্যামটা কি কাজে লাগবে তখন, জ্যাম সার্ভারটা? তুমি ব্রাউজারে রান করাচ্ছ কি করে প্রোগ্রামটাকে? তুমি জ্যাম থেকে তো তুমি অ্যাপাচেটাকে অন করলাম না ফার্স্টে গিয়ে, হ্যাঁ, তো তবেই তো তুমি সার্ভিসটা পাচ্ছ, তবেই তো তোমার এই সার্ভারের কোডগুলোকে এক্সিকিউট করতে পারছো। তুমি যদি এটাকে স্টপ করে দাও, তোমার এই অ্যাড্রেসটা খুলবে, এই লোকাল হোস্ট এই অ্যাড্রেসটাই খুলবে না। এটাকে ধরো আমি স্টপ করে দিলাম, ঠিক আছে, আমি কি এখানে রিফ্রেশ পাচ্ছি, খুলছে, দিস সাইট ক্যান নট বি রিচড। তো তোমার যদি সার্ভারই অন না থাকে তুমি কি করে তোমার সার্ভার সাইডের কোড পাবে? জ্যামটা গেলে প্রথমে ইনস্টল করে নিতে হবে। জ্যামটা আমাদের লোকাল সার্ভার প্রোভাইড করছে, অবশ্যই জ্যাম ছাড়া তুমি কোড করবে কি করে? তুমি তো সার্ভার সাইডে কোড করছো। তুমি যদি ক্লায়েন্ট সাইডে কোড করতে, তোমার মেশিনটা হচ্ছে যে ক্লায়েন্ট কাজ করে, ঠিক আছে, বাট তোমার মেশিনটাকে তুমি যদি সার্ভারে কনভার্ট করতে চাও, তো তোমাকে একটা সার্ভারটা ইনস্টল করতে হবে তোমার মেশিনে, তবেই তো সে তোমার অ্যাজ এ সার্ভার হিসেবে ট্রিট করবে। ও বৃহস্পতি তো HTML-এও করা যায়, তো তো সেটা আমরা তোমার মানে ক্লায়েন্ট, সেটা তুমি ক্লায়েন্ট বানাচ্ছ, তাই না? সেটা তুমি হ্যাঁ, ক্লায়েন্ট সাইড পেজ বানাচ্ছ। তো আমি অ্যাকচুয়ালি মানে বৃহস্পতি অত অভ্যস্ত নই, তো আমি নোটপ্যাড দিয়ে মানে ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করে নিয়েছি, কারণ আমাদের একটা কলেজের ওয়েবসাইট বানাতে বলেছি, মানে আমরা বানাচ্ছি, তো ফ্রন্ট এন্ডটা বলতে দেখো, প্রায় অভ্যস্ত নই বললে কিন্তু হবে না, ঠিক আছে। আলটিমেট তুমি যখন তোমার একটা, তোমরা সিএসসি নিয়ে পড়ছো, অবশ্যই তোমরা জব করবে, রাইট? সো তুমি যখন একটা কোনো কোনো জায়গায় গিয়ে জব করবে, তারা তো আর নোটপ্যাডে কাজ করবে না, তারা অবশ্যই আইডি ইউজ করবে। ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট আইডি আছে, রাইট? জাভার জন্য বেশিরভাগ এখন যেটা ইউজ হয় ইন্টেলিজে, তোমরা হয়তো এক্লিপস ইউজ করেছো, যে ক্রিয়েটর ইউজ করেছো, বাট জাভার জন্য ইউজ করা ইন্টেলিজে, ঠিক আছে। পিএইচপির জন্য অ্যাটম ইউজ করে অনেকে, আর পিএইচপির জন্য ভিএস কোডই মেনলি সবাই ইউজ করে, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গুলার, রিয়াক্ট সব কিছু ডেভেলপমেন্ট করা যায় হচ্ছে ভিএস কোডে, বিকজ ভিএস কোড একটা ওয়ার্স্ট জিনিস, ঠিক আছে। ভিএস কোডে তুমি বিভিন্ন ধরনের প্লাগইনস অ্যাভেলেবেল আছে, ভিএস কোডে তুমি পাইথন সব কিছুই করতে পারবে। ওকে, মেনলি পাইথন করার জন্য যেটা ইউজ হয় পাইচার্ম ইউজ হয়, ওকে, পাইচার্ম। আবার অনেকে স্পাইডার ইউজ করে, স্পাইডার অ্যানাকোন্ডা যদি ইনস্টল করো, ওখানে স্পাইডার থাকে, জুপিটার থাকে,
তো বিভিন্ন ধরনের জন্য বিভিন্ন ধরনের আইডি আছে যেগুলো এক্সট্রা কিছু ফেসিলিটিস প্রোভাইড করে, তাই না সে বিভিন্ন ধরনের আইডি ইউজ করে। সবকিছু নোটপ্যাডে হয়ে গেলে তোমার কি হবে, কোডিং টাইম অনেক বেড়ে যাবে, বিকজ তোমাকে টাইপ করতে হবে অতটা পুরোটা। আর তুমি এখানে টাইপ করতে গেলে কি দেখছো, তুমি সাজেশন চলে আসছে, তুমি জাস্ট এন্টার মেরে দিচ্ছ বা ট্যাপ মেরে দিচ্ছ, তোমাকে অটোমেটিক্যালি তোমার সেই পার্টিকুলার স্টেটমেন্ট যেটা তুমি লিখতে চাইছো সেটা তুমি এক্সিকিউট মানে নিয়ে নিতে পারছো, রাইট? সো তুমি যদি নোটপ্যাড ডেভেলপ করো আর তোমার যদি 5 দিনের মধ্যে ডেভেলপ করতে পারো, তো অবশ্যই তোমার সেই টাইমটা লাগবে, তোমাকে বেশি টাইম দিতে হবে, বেশি এফোর্ট দিতে হবে। তো তুমি অবশ্যই চাইবে এফিশিয়েন্টলি এফোর্টলেসলি কাজ করতে, রাইট? তো প্র্যাকটিস করো, আইডিতে প্র্যাকটিস করো, নোটপ্যাডে তো করে আর কি হবে। হ্যাঁ, নোটপ্যাডে একটা দিক থেকে ভালো, তোমাকে তুমি সবকিছু মাথায় রাখতে পারবে, তোমাকে আর সাজেশনের উপর ডিপেন্ড করতে হবে না। আলটিমেট তো কোনো রকম লাভ নেই না, তুমি যখন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবে তোমাকে কেউ বলবে না তুমি না দেখে তুমি সবকিছু করো, তখন তোমাকে নেট থেকে ভেবেই কাজ করতে হবে। বাট মেন ফোকাস অন যে তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা, তুমি জিনিসটা বুঝছো কিনা। তুমি নেট কোড থেকে কোডটা তুমি নেট থেকে ভেবেও করতে পারো, নো প্রবলেম, বাট তুমি যেন সেটা প্রপার করো, সেটা যেন তুমি বুঝে করো, এটুকুই সে দেখবে। ঠিক আছে, তো তার জন্য তোমাকে বেসিক আগে ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, or any doubt, any question? কিছু প্রবলেম হলে স্যারের যদি গ্রুপে অ্যাড করে তো গ্রুপ থেকে পেয়ে যাবে, আদারওয়াইজ স্যারকে বলবে, স্যার হয়তো আমার নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, তো তুই কারোর কিছু প্রবলেম হয় আমাকে টেক্সট করতে পারো। ওকে, হ্যাঁ আমি আসলে মানে সব নোটপ্যাডে সব করে নিয়েছি, তাহলে এগুলো সব কপি করতে হবে মানে ভিএস কোডের মধ্যে, মানে ওটি করে নেবে, কতক্ষণ লাগবে কপি করতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, আমি রেকর্ডিং অফ করলাম।